স্ক্রিন শেয়ার অন। আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি। ক্লাসের সময় যদি খুব ইমার্জেন্সি কোনো কিছু দরকার হয় যেটা আপনি আমাকে ইনফর্ম করতে চাচ্ছেন, সেটা মেসেজ দিতে পারেন। সেটা আমাকে মেসেজ দিতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন, ঠিক আছে? যদি আসলে খুব ইমার্জেন্সি কিছু হয়, যে কথা শোনা যাচ্ছে না বা সামথিং লাইক দ্যাট, কোনো নেটওয়ার্ক ইস্যু অর এনিথিং। আই হোপ সবাই এখন আমার কথা শুনতে পাচ্ছেন এবং আমি মাত্র স্ক্রিন শেয়ার করলাম, সবাই এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন আপাতত একটা সাদা পেজ দেখা যাচ্ছে, স্পেশাল সিচুয়েশনস এটা এটা দেখা যাচ্ছে। আই হোপ সবাই দেখতে পাচ্ছেন এটা, রাইট? ওকে, এখন আমি আমার স্ক্রিন শেয়ার অফ করছি। তো আপনাদের একটা ধারণা হলো যে কিরকম দেখা যাবে আসলে এই স্ক্রিনটা। ওকে, তা আমরা আমাদের এখানে অনেকে আমার এই ক্লাস নেওয়ার সাথে ফ্যামিলিয়ার না, তাদের জন্য আর কি এটা বলা। আপনাকে ফোর্সফুলি মিউট করা হয়েছে। লেকচার প্রতিটা রেকর্ডেড থাকবে এবং এই রেকর্ডেড লেকচারটা ফিউচারে ইউটিউবে আপলোড হতে পারে, ফিউচারে অন্য স্টুডেন্টের কাছে যেতে পারে। আহ এই জন্য আসলে আপনি যদি আপনার পরিচয় গোপন রাখতে চান, তার একটা উপায় হলো সাউন্ড না করা, কোনো কথা না বলা, রেসপন্স না করা। আর যেহেতু আমাদের এটা রিভিউ ক্লাস, মোস্ট লাইকলি আপনাদের কাছে আমি কোনো রেসপন্স আশা করব না। আর আমি কোনো অ্যানোনিমাস আইডি এখানে অ্যালাউ করি না সাধারণত। বাট আজ এইটা একটা খুব অল্প কিছু মানুষের একটা সেশন, সো আই অ্যাকচুয়ালি ডোন্ট কেয়ার। ওকে, আচ্ছা। তারপরে আমি কিছু ইনিশিয়েটিং কথাবার্তা বলে ক্লাস শুরু করে দিচ্ছি। প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে, এটা আপনার জন্য একটা রিসোর্স হিসেবে কাজ করবে ফিউচারে ইনশাআল্লাহ। আচ্ছা, ফার্স্ট ডে ক্লাসের শুরুতে বা আমাদের এই একটা একটা জার্নি, এটা একটা ডিফারেন্ট জার্নি যেখানে আমরা ফার্স্ট এইটাকে খুব র্যাপিড রিভিউ করার জন্য আসছি। প্রথমেই আমাদের একটা জিনিস হলো যে মহান আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করা, যে আল্লাহ তুমি আমাকে মোটামুটি ইউএসএমএল যদি আমি শেষ না করতে পারতাম সিলেবাসটা, তাহলে আজকের এই ক্লাসে আমি আসতে পারতাম না। তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে টু টু টেক এ মোমেন্ট ফর গ্র্যাটিটিউড, একটা মানে থ্যাঙ্কফুলনেস মন থেকে। সেটা হলো, প্রথম কথা হলো আল্লাহর প্রতি, তারপরে হলো 2 নাম্বার হলো মেন্টরদের প্রতি। অফকোর্স আপনার কোনো না কোনো মেন্টর আছে এবং আমি অবশ্যই বলবো সেই পেছনে মেন্টরদের সাথে সম্পর্ক রক্ষা করতে, তারা যেটা বলে সেটা ফলো করতে। এবং অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার, প্যারেন্টস, তাদের দোয়ায়, তাদের সাপোর্টে আপনি মিনিমাম কিছু হয়তো বা শেষ করতে পারছেন, না হলে আপনি আজকের এই কোর্সে আসতেন না। এটা একটা, ইটস এ বিগ মাইলস্টোন আমি আপনাকে বলবো। যেটা কারণ আমাদের দেশে খুব মানে যেই পরিমাণ ইউএসএমএল এবং ক্যাপলান অথবা ফার্স্ট এড এগুলো বিক্রি হয় নীলক্ষেতে, তার মধ্যে কয়জন প্রিপারেশন শুরু করতে পারে, ডিসিশন কয়জন নিতে পারে? সবাই নিতে পারে না। এই ডিসিশন নেওয়ার জন্য একটা সাহস দরকার হয়, এই ডিসিশন নেওয়ার জন্য সাপোর্ট দরকার হয়, গাইডেন্স দরকার হয়। নিশ্চয়ই সেগুলো আল্লাহ আপনাকে দিয়েছেন সামহাও, এই জন্য আপনি সেই ডিসিশনটা নিতে পারছেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা যারা ডিসিশন নিতে পারে তাদের সবাই পুরো কোর্সটা মোটামুটি একবার শেষ করতে পারে না। নিশ্চয়ই আপনারা সেটা শেষ করতে পারছেন, শেষ না করলে আজকে আপনি এখানে আসতেন না। নিশ্চয়ই আপনি বিগিনার না, আলহামদুলিল্লাহ। যদি বিগিনার হতো তাহলে তো আপনি এই কোর্সে আসতেন না। তার মানে আপনি বিগিনার না, আপনি ইউএসএমএল স্টেপ ওয়ান পরীক্ষা দেওয়ার খুব কাছাকাছি চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আমি বলবো মন থেকে একটা মোমেন্ট নিয়ে নিজেকে নিজের প্রতি নিজে থ্যাঙ্কফুল হন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন, ঠিক আছে? এটা একটা হেলদি প্র্যাকটিস। তারপরে এখন আমরা যেহেতু এক্সামের খুব কাছে, আমাদের কিছু ডিজাইন করতে হবে। কোন একজন পার্টিসিপেন্ট এখানে সাবটাইটেল অন করছেন, কেন এই আজাইরা টিপাটিপি করেন? আজাইরা টিপাটিপি তো করার দরকার নাই, ক্লাস করতে আসছেন, চুপচাপ ক্লাস করেন। আর জুমের যদি ফ্যামিলিয়ার না হন, ইউটিউব থেকে ফ্যামিলিয়ার হয়ে নিয়েন, কিন্তু আজাইরা টিপাটিপি করিয়েন না। জাস্ট তাকায় থাকেন, আমি যেটা বলি কথা শুনেন আর নিজের ফার্স্ট এর দিকে তাকায় থাকেন, আর কিচ্ছু করিয়েন না। স্ক্রিনে হাত দিয়েন না, অ্যাপে হাত দিয়েন না, আপনার গ্যাজেট আপনি হাত দিয়েন না। প্রথম ক্লাসের শুরুতেই মেজাজ খারাপ করে না। যেটা বলবো যে এখন আমি পড়াবো কি করে ফার্স্ট এড সেটা বলি। ফার্স্ট এইডের এই ক্লাসটা শেষ করবো আমরা ওভার 30 ডেজ, 10টা ক্লাস নেবো কিন্তু ওভার 30 ডেজ। ওয়াই ইজ দ্যাট? এটা একটা কারণ আছে। আমি চাই হলো মাঝখানে মাঝখানে আপনার যে যে এরিয়াতে একটু উইকনেস থাকবে, সেই এরিয়াতে একটু নিজে নিজে কাজ করবেন, একটু রিপেয়ার করবেন, ঠিক আছে? অর্থাৎ আমি তো র্যাপিডলি এটা শেষ করার চেষ্টা করব, ঠিক আছে, এট দ্য সেম টাইম আপনার মধ্যে কিছু উইকনেস ধরা পড়বে। সেই উইকনেস, এখন আসে আমাদের উইকনেস গুলো কিরকম হয়। উইকনেস দুই রকম, একটা হলো সাবজেক্টিভ উইকনেস, একটা হলো সাবজেক্টিভ উইকনেস। বুঝবো কি করে কোনটা কোনটা আমার সাবজেক্টিভ উইকনেস? সাবজেক্টিভ ফাইন্ডিং, সাবজেক্টিভ ডেটা,
আর কিছু কিছু থাকবে হলো অবজেক্টিভ ফাইন্ডিংস, অবজেক্টিভ ডেটা। অর্থাৎ আমি আপনাকে বলতেছি যে ইউএসএমএল কে আপনাকে এখন উইকনেস গুলো ফিক্স করে তারপরে পরীক্ষার ব্যাপারে ফাইনাল প্রিপারেশন করতে হবে। আমরা এখন প্রিপারেশনের ফাইনাল ফেজে আছি। সাবজেক্টিভ আর অবজেক্টিভ, সাবজেক্টিভ মানে হলো সাবজেক্টিভ ফিলিং, যে ভাই আমার এটা মনে থাকে না, ভাইয়া এই টপিকটা দেখলে আমার আনকমফোর্টেবল ফিল হয়, ভাইয়া এই টপিকটা আমার পড়তে ভালো লাগে না, এইটা এই টপিক থেকে কোনো কোশ্চেন আসলে আমার স্কেয়ার্ড ফিল হয়, আমি ভয় পেয়ে যাই, আমার আনইজি ফিল হয়, সাফোকেটেড ফিল হয়। আমি এনবিএমই একটা দিয়েছি অথবা ইওয়ার্ল্ড করার সময় অথবা যে কোনো র্যান্ডম এক্সামের সময় যদি আমার এই এরিয়াটা থেকে কোশ্চেন আসে, আমি আমি ভয় পেয়ে যাই বা আনইজি ফিল করি, তাহলে এটা একটা সাবজেক্টিভ ফিলিং। কিছু কিছু সময় দেখা যায় আপনার এই সাবজেক্টিভ ফিলিংটা হয়তো বা ট্রু না, মানে ট্রু উইকনেস না, একটু আনইজি থাকতেই পারে কিছু এরিয়াতে। কিন্তু আমরা যখন এই চেষ্টা করব যে সেই সাবজেক্টিভ ফিলিংটাকে একটু ওভারকাম করা যায় কেন, ওভারকাম করা যায় কিনা, কেন এটা চেষ্টা করব, কারণ এটা পরীক্ষায় আপনার মাইন্ডফুলনেসটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আপনার মেন্টাল এনার্জিটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি বারবার স্কেয়ার্ড হয়ে যান, আপনি যদি বারবার ভয় পেয়ে যান, তাহলে এটা আপনাকে লং যে পরীক্ষা, 8 ঘন্টার পরীক্ষা, 1 ঘন্টা ব্রেক, 7 ঘন্টা অ্যাকচুয়াল পরীক্ষা, এটা আপনাকে এফেক্ট করবে। এই জন্য সাবজেক্টিভ উইকনেসটাও রাখা যাবে না। সাবজেক্টিভ উইকনেসটাকে এলিমিনেট করার জন্য দুইটা উপায় আছে। সিস্টেমেটিক্যালি অ্যাড্রেস করা যে আসলে এই টপিকটা কতটুকু ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, হলো কতগুলো কোশ্চেন এখান থেকে আসা সম্ভব, অনেক কোশ্চেন কি এখান থেকে আসবে, মানে এটা অ্যাকচুয়ালি সিভিয়ারিটিটা একটু বোঝা, যে একটা পরীক্ষা আমাকে কতটুকু এফেক্ট করতে পারে, রাইট, ইম্পর্টেন্স বুঝা। তারপরে বুঝা আমি আসলে কত উইকনেস, আমি কি কিছুই পারি না, আমার পারফরমেন্স কি জিরো, নাকি না আমি অন্তত কিছু পারি। আমি যদি কিছু অন্তত পারি তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের মনে রাখতে হবে স্টেপ ওয়ান এটা এখন পাস ফেলের এক্সাম। তারপরে কি করা, এভাবে নিজেকে একটু মেন্টাল এক্সারসাইজ করা যে না ইনশাল্লাহ ঠিক হবে। তারপর এটা নিয়ে একটু সময় দেওয়া। আমরা জানি যে কোনো একটা ডিফিকাল্ট টপিকের প্রতি আমরা যত বেশি সময় দিব, যত বেশি আমরা এটাতে সময় দিব, যত বেশি আমরা এক্সপোজারে যাব, তত বেশি ওই টপিকটা আমাদের সাথে ইজি হয়ে যাবে। তার মানে ওভার দ্য টাইম এটা ঠিক হয়ে যাবে। তো এটা ঠিক হওয়ার একটা উপায় আমি যেটা বলে দিলাম, নাম্বার ওয়ান টু অ্যাসেস এটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট টপিক, নাম্বার টু আপনার উইকনেসটা কতটুকু সিভিয়ার সেটাকে অ্যাসেস করা, নাম্বার থ্রি এক্সপোজার বাড়ানো রিগার্ডলেস। তাহলে আমাদের এই যে 10 দিনে, যেই ফার্স্ট স্টেট অ্যাকচুয়ালি 30 দিনে শেষ করা দরকার ছিল না, আরো কম সময় করা যেত। 30 দিন নিব এটা কারণে যে আপনার যে যে এরিয়াতে সাবজেক্টিভ ফিলিং অফ উইকনেস আছে সেগুলো আপনি বারবার রিপিট করবেন, সামহাও এটাতে আপনি এক্সপোজার বাড়াবেন, আপনার সেই সাবজেক্টিভ ফিয়ার গুলোকে ওভারকাম করবেন। এটা হলো একটা পারপাস, ওকে। নাম্বার টু, ডোন্ট থিঙ্ক যে এই 30 দিনে আপনার ইওয়ার্ল্ড একেবারে চা টাচ করার দরকারই নেই, এরকম করবেন না। পরীক্ষার শেষ পর্যায়ে কিছু স্টুডেন্টের জন্য একটা ডিজিজ হয়ে যায়, যেটা এই ডিজিজ হলো তখন আর তাদের কোশ্চেন দেখতে ভালো লাগে না, তখন তাদের শুধু টেক্সট পড়তে ইচ্ছা করে, কোশ্চেন দেখতে ভালো লাগে না, হুইচ ইজ কমপ্লিটলি রং। এটা সবসময় ইউএসএমএলই প্রিপারেশনের সেকেন্ড ফেজ থেকে শুরু করে, আমি আমার স্টুডেন্টদেরকে ইউএসএমএলই 3টা ফেজে প্রিপারেশন নেওয়াই। সেকেন্ড ফেজ থেকে স্পেশালি, যখন থেকে আপনি যারা অন্য অন্য রিজনে প্রিপারেশন নিচ্ছেন, যখন থেকে মানে আপনার প্রিলিমিনারি, যখন আপনি লেকচার দেখতেছেন ক্লাস করতেছেন তখন না, তার একটু পর থেকে, যখন থেকে আপনি খুব অ্যাক্টিভলি ইওয়ার্ল্ড করা শুরু করবেন, তারপর থেকে পরীক্ষার 1 সপ্তাহ আগ পর্যন্ত চেষ্টা করবেন আপনার টোটাল স্টাডি টাইমের মেজরিটি সময় আপনি যেন কোশ্চেনের সংস্পর্শে থাকেন। তাহলে এই কথাটা আমার এখানেও প্রযোজ্য। এখানে আমি ম্যাক্সিমাম সময় যেটা আপনার অ্যালাউ করবো সেটা হলো 50%। এই 1 মাস আপনি আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই 1 মাসে প্রতিদিন 50% টাইম আপনি দিবেন ইওয়ার্ল্ড এর পেছনে, এবং বাকি 50% সময় দিবেন আপনি আমার ফার্স্ট স্টেট পড়ার পেছনে ইনশাআল্লাহ, ওকে। এখন আসি, হোয়াট আর দ্য অবজেক্টিভ সাইন্স অফ উইকনেস। আমাদের তো শুধু সাবজেক্টিভ এরিয়া নিয়ে কাজ করলে হবে না, আমাদের কিছু অবজেক্টিভ এরিয়া নিয়ে কাজ করতে হবে। সো হোয়াট আর দ্য অবজেক্টিভ সায়েন্স অফ উইকনেস। অবজেক্টিভ সায়েন্স অফ উইকনেস মানে হলো কোন একটা এরিয়াতে রিপিটেডলি বারবার উইকনেস শো করা। অর্থাৎ এটা মাল্টিপল এনবিএমই অথবা মাল্টিপল ইওয়ার্ল্ড সেলফ অ্যাসেসমেন্ট না দেওয়া পর্যন্ত এটা অ্যাকচুয়ালি বোঝা যায় না। সো ধরেন আপনি এনবিএমই দিচ্ছেন, বারবার আপনাকে শো করতেছে ইউ আর ভেরি উইক ইন বায়োস্ট্যাটিস্টিক্স। আপনি এনবিএমই দিচ্ছেন, আপনাকে বারবার শো করতেছে ইউ আর ভেরি উইক ইন দা নিউরোলজি, নিউরো অ্যানাটমি, অর ইউ আর ভেরি উইক ইন দ্য প্যাথোলজি অর সামথিং লাইক দ্যাট। মজার ব্যাপার হলো একটা সাবজেক্টে খুব সিভিয়ারলি যদি আপনি খারাপ পারফর্ম করেন, ইউ মে ফেল ইন দ্য এক্সাম, ঠিক আছে, যেটা সবসময় এনবিএমই তে রিফ্লেক্ট করে না। ধরেন আপনার এখানে পারফরমেন্স জিরো হয়ে গেল ফর সাম রিজন, তাহলে যদি রিপিটেডলি এই কথাটার সায়েন্টিফিক ভার্সন হলো রিপ্রোডিউসিবিলিটি। হোয়াট ডু মিন বাই রিপ্রোডিউসিবিলিটি? রিপ্রোডিউসিবিলিটি মানে হলো অভিকর্ষ ত্বরণের মান আমি যতবার মেজার করি না কেন,
এটা 9.8 আসবে। সো দিস ইজ সায়েন্স। সো কোনো কিছু যদি বারবার রিপ্রোডিউসেবল হয়, মিন করে সেটা হলো সত্য। এটা সত্য, ঠিক আছে? তাহলে এই সত্যটাকে, অবজেক্টিভ ফাইন্ডিংসটাকে কখনো ইগনোর করবেন না দয়া করে। যদি কারো এরকম অলরেডি, আপনার, আমি জানি এক একজন এক এক ফেজে আছেন স্টিল, যদি আপনারা সবাই মোটামুটি শেষ ফেজে আছেন, দ্যাট ডাজ নট মিন এই গ্রুপে যারা আছেন তাদের সবার এনবিএমই এনবিএমই 2-3টা দেওয়া হয়ে গেছে। যদি এরকম হয় যে ভাই আমি অলরেডি 3টা এনবিএমই দিছি এবং 3টা এনবিএমইতে 3টাতে আমাকে বায়োস্ট্যাটিস্টিক্স উইক দেখাইছে, প্লিজ প্লিজ প্লিজ, ফর গড শেক, ডোন্ট ইগনোর দ্যাট, প্লিজ। এটা একদম রিকোয়েস্ট থাকবে আপনার প্রতি, ঠিক আছে? এটাকে ইগনোর করবেন না। এটা এমনি ঠিক হয়ে যাবে এরকম ভাববেন না। বারবার ফার্স্ট স্টেট রিভিশন করলে এটা ঠিক হয়ে যাবে সেটাও ভাববেন না। এটা এক্সপোজার বাড়ালে ফিক্স হবে না। যেখানে অবজেক্টিভ ফাইন্ডিংস চলে আসবে ওখানে আর আপনার এখানে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। এখানে আমি বলবো না যে ইনক্রিজ ইউর এক্সপোজার, ওকে? এটা ফর্মাল ইভালুয়েশন দরকার, কি কারণে উইক, কি কি ম্যাটেরিয়াল আপনি ইউজ করছেন, এটার কনসালটেশন দরকার। সেটার জন্য আপনি আমাকে রিচ আউট করবেন। কখন রিচ আউট করবেন, ইটস এ বিগ কোশ্চেন। যদি কারো অলরেডি 2-3টা এনবিএমই দেওয়া হয়ে থাকে এবং কোন একটা এরিয়াতে সিগনিফিকেন্ট উইকনেস শো করে রিপ্রোডিউসিবলি, দেন রিচ আউট। ইফ নট, আমাদের এই 30 দিনের সেশনের পরে আপনি এই কাজটা করবেন, এনবিএমই দিবেন একটা দুইটা, তখন যদি কোনো উইকনেস আসে দেন ইউ উইল রিচ আউট মি, এবং আমি সেখান থেকে জার্নি শুরু করবো ইনশাল্লাহ। আমাদের ইউএসএমএল এখন একটা পাস ফেল এক্সাম, এই কথাটা মাথায় রাখতে। পাস ফেল এক্সাম মানে হলো আমাকে খুব অল্প সময়ে পরীক্ষা দিতে চলে যেতে হবে, ঠিক আছে? কিন্তু মেক শিওর করতে হবে যে আমি যেন পাস করি, ওকে? এখন এখানে একটা জাজমেন্ট কল আছে, এখানে একটা ব্যালেন্সের ব্যাপার আছে। এই ব্যালেন্সটা অ্যাকচুয়ালি মেন্টরদের দায়িত্ব, যে কত অ্যাগ্রেসিভ হব আমি। এবং অ্যাজ স্টুডেন্ট আপনাকে বুঝতে হবে যে একটা পাস ফেলের এক্সামকে অ্যাড্রেস করার জন্য আমি কনফার্ম করতে চাই আমার পাস, এট দ্য সেম টাইম আই ডোন্ট ওয়ান্ট টু বি টু অ্যাগ্রেসিভ। কারণ আমাকে 250 পেয়ে পাস করা দরকার নাই, আমাকে 200 নাম্বার পেয়ে পাস করলেই হবে, 210 পেয়ে পাস করলেই হবে, ঠিক আছে? সো ইটস এ জাজমেন্ট কল। এই জাজমেন্ট কল আমি আপনাদেরকে হেল্প করবো, বাট স্টিল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আপনি কতটুকু অ্যাগ্রেসিভ হবেন, কোথায় কতটুকু অ্যাগ্রেসিভ হবেন। যেহেতু এটা টিউএসএমএল পাস ফেলের এক্সাম, অনেক জায়গায় আপনি যদি কিছু কনসেপ্টকে অ্যাভয়েড করেন, এখন এগেইন আপনি যদি আমার কাছে বিগিনার ব্যাচে আসেন, আমি কোনো সিস্টেম থেকে আপনাকে কোনো কনসেপ্ট ব্যাক করতে, মানে ল্যাকিং হতে দিব না। এটা আমার অ্যাপ্রোচ। আপনি এখন এরকম একটা সময় আসছেন, এখন আপনি পরীক্ষার শেষ পর্যায়ে, আনলেস ইউ হ্যাভ এ সিগনিফিকেন্ট উইকনেস ইন অবজেক্টিভ ডেটা, অবজেক্টিভলি ইউ হ্যাভ সিগনিফিকেন্ট উইকনেস, আদারওয়াইজ আমি সেটার কোনো কনসেপ্ট এখন হয়তো বা টাচ করবো না, খুব ডিটেলস কনসেপ্টে যাবো না, ওকে? অলরাইট। সামহাও আমি চেষ্টা করবো এটাকে ম্যানেজ করে আমি তাড়াতাড়ি আপনাকে পরীক্ষায় যেতে পারি কিনা, ঠিক আছে? পাস ফেলে, অর্থাৎ আমরা হব লেস অ্যাগ্রেসিভ ইন জেনারেল, উইল বি লেস অ্যাগ্রেসিভ টু ফিক্স ইট। মনে থাকবে, ইন জেনারেল উইল বি লেস অ্যাগ্রেসিভ ওভার অল ওভার দ্য সিলেবাস। একটু লেস অ্যাগ্রেসিভ হবো কারণ আমাদের পাস ফেলটা এনশিওর করা দরকার। কি কি কাজ করলে আমাদের পাসটা এনশিওর হবে, সরি পাস এনশিওর করা দরকার, ফেল না, পাস এনশিওর করা দরকার। সো পাস এনশিওর করতে হলে আমাকে ফার্স্ট কথা কাজ যেটা করতে হবে সেটা হলো টোটাল 280টা কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন কাভারেজ নেওয়া। যে ম্যাক্সিমাম কোশ্চেন যেন আমি কমফোর্টেবলি অ্যান্সার করতে পারি। স্পেশালি আমরা জানি দেয়ার আর সো মেনি সার্ভে কোশ্চেন্স, অর্থাৎ যেগুলো কোনো মার্ক ক্যারি করে না, বাট দেয়ার আর সো মেনি ইজি কোশ্চেন্স। আমি সব সময় স্টুডেন্টদেরকে একটা কথা বলি, সব সময়, অলওয়েজ অলওয়েজ অলওয়েজ, যে ইজি কোশ্চেন মিস করা যাবে না। ইউএসএমএল তে সেটা ট্রান্সলেট করলে যেটা হয় সেটা হলো হাই ইয়েল্ড কোনো টপিক মিস করা যাবে না। বিশ্বাস করেন 280টা কোশ্চেনের মধ্যে মোর দেন 50%, মোর দেন 60% কোশ্চেন আসবে ফ্রম ভেরি হাই ইয়েল্ড টপিক, এক্সট্রিমলি হাই ইয়েল্ড টপিক। এবং যেটা প্রিডিক্টেড বলে দেওয়া যায় এখান থেকে কোশ্চেন আসে, মোর দেন 50% কোশ্চেন আসবে ভেরি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, ভেরি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। এখানে পেঁচানোর কোনো কিছু নাই। আমাদের প্রথম টার্গেট থাকবে আমরা যেন ওই কোশ্চেন গুলোকে কাভার করতে পারি। স্টুডেন্টদের উইকনেস, জেনারেলাইজড উইকনেসের আরেকটা কারণ হলো স্টুডেন্টরা হলো সবকিছুতে এক্সপার্ট হতে চায়। এটা একটা ভুল। পাস ফেলের এক্সামে সবকিছুতে আমরা এক্সপার্ট হব না, কিন্তু সবকিছু যেন আমরা টাচ করতে পারি। কোনো একটা কিছুতে জিরো রাখা যাবে না, কিন্তু সবকিছুতে এক্সপার্ট হওয়ার দরকার নাই। যদি এটা আমাদের স্কোরিং সিস্টেম হতো, আমরা 260 এম করতাম, তাহলে আমি বলবো যে হ্যাঁ, চেষ্টা করো সবগুলোকে যত বেশি কাভার করা যায়, যত বেশি স্ট্রং হতে পারো সবগুলো এরিয়াতে। কিন্তু পাস ফেলের এক্সামে আমি বলবো যে না, হাই এল্ড এরিয়া গুলোতে বেশি স্ট্রং হও, যেগুলো হাই এল্ড না জাস্ট একটু রিল্যাক্স থাকো, তাড়াতাড়ি পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? অ্যাগেন, এটা হলো লেস অ্যাগ্রেসিভ হওয়ার একটা মানে টেকনিক। আমি আপনাদেরকে বিভিন্ন টেকনিক বলবো আর কি ফার্স্ট এড পড়ার সময়। প্রতিটা পেজে আমি কিছু এরিয়াতে বলে দেবো যে কোশ্চেনে কি জিজ্ঞেস করবে, এইটা বলার চেষ্টা করব।
প্রতিটা পেজে আমি বলবো যে কোন পেজটা ইন পার্টিকুলার সুপার হাই yield, সেটা আপনি বারবার বাসায় পড়বেন। কোন পেজের কোন টপিকটা সুপার হাই yield, এটা আপনি বাসায় বারবার পড়বেন, ঠিক আছে? এগুলো আর কি আপনাদের প্রতি আমাদের মেসেজ। আর এর মাঝখানে যারা যেভাবে ইউয়াল করতেছেন, জাস্ট কন্টিনিউ দ্যাট। এই 1 মাসের আমার কাছে এখান থেকে করার পরে আমি আপনাদেরকে ইউয়াল সলভ করার আরো একটা রুটিন দিব। ধরেন 1 সপ্তাহে কি করবেন বা সামথিং, এরকম একটা প্ল্যান দিব আপনাদেরকে ইনশাল্লাহ। ওকে? তখন যে এটা ডিপেন্ড করবে যে আপনি আসলে কে কোন অবস্থায় আছেন, তখন এটার উপরে ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালাইজড প্ল্যান অনুযায়ী যে কার কখন এনবিএমই দেওয়া উচিত হবে। কিন্তু ফর মি, যদি আপনার পুরো সিলেবাস একবার শেষ হয়, আপনি একটা এনবিএমই দিয়ে দেখতে পারেন কি অবস্থা। এনবিএমই স্কোর আনলেস 70% ক্রস করে, 75%-এর আশেপাশে থাকে, ততক্ষণ পর্যন্ত পরীক্ষা দিতে যাবেন না, প্লিজ, দয়া করে। মনে থাকবে? তো চলেন আমরা পড়া শুরু করে দিই। আশা করি সবাই বুঝতে পারছেন আমি কি কি এরিয়া টাচ করলাম। আমি মোটামুটি প্ল্যান সম্পর্কে বললাম যে আমি 1 মাস কি করব, ফার্স্ট এডে কিভাবে পড়াবো, হাইয়েল টপিক গুলোকে দেখাবো। আমি বলে দিব যে কিভাবে একটু লেস অ্যাগ্রেসিভ হয়ে মোস্ট অফ দা কাভারেজ নেওয়া যায়। আমাদের 280টা কোশ্চেনের মোস্ট অফ দ্য হাইয়েল কোশ্চেন কি কিভাবে কভার করা যায়। আহ কোথা থেকে কোশ্চেন নিয়ে কি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করার পসিবিলিটিটা সবচেয়ে বেশি, আগেন হাইয়েল কে বেশি বেশি ফোকাস করা এখন থেকে। এবং কিছু এরিয়াতে হয়তো বা আপনার খুব ইন ডিটেলস হোয়াই হাউ, কিভাবে পুরো পেছনের স্টোরি কি, পুরো পেছনের এক্সপ্লেনেশন কি, হয়তো বা জানা লাগবে না। তো এখন আমি বেশি বেশি ফোকাস করবো যে আপনি মনে থাকা এবং কনসেপ্টটাকে অ্যাপ্লাই করতে পারেন কিনা, এটার দিকে আমি একটু বেশি ফোর্স করব, ঠিক আছে? আর আর যেটা বললাম যে এই সেশনটার পরে, সেশনটার সাথে সাথে আপনি ইউয়াল চালা যাবেন। আর আমার ক্লাসের মাঝখানে কিছু গ্যাপ থাকবে, ধরেন 1 সপ্তাহের মতন গ্যাপ থাকবে। এই 1 সপ্তাহে আপনি অ্যাকচুয়ালি অ্যাডভান্স থাকাটা আপনার গোল না। আমি জানি আমাকে অনেকে মেসেজ দিচ্ছেন যে ভাইয়া কোন সিস্টেম দিয়ে শুরু করবেন। আই লাভ ইউর ইন্টারেস্ট, আই লাভ ইউর এনথুসিয়াজম। কিন্তু অ্যাগেন, আমার এই অ্যাপ্রোচে আমি বলবো যে অ্যাডভান্স থাকার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি যে পেজগুলো আপনাকে পড়াই দিব সেগুলোকে বেশি বেশি ফোকাস করা, যে কাজগুলো দিব সেগুলোকে বেশি বেশি ফোকাস করা, এবং টোটাল প্রসেসটাকে ট্রাস্ট রাখা যে হ্যাঁ মাসুম ভাই যেটা করতেছি একটু বিশ্বাস করে কাজটা করতে থাকি, কন্টিনিউ করি, একটু কন্টিনিউ করি, আমি রেজাল্ট পাবো ইনশাল্লাহ। আপনার ফ্রি সময় আপনি আপনার মতন ইওয়াল করতে থাকেন, বেশি বেশি ইওয়াল রিভিশন করতে থাকেন। প্রিপারেশনের এই ফেজে আপনাকে এখন থেকে ইওয়াল টাইম মোডে করা উচিত। যদি আপনি করতে পারেন র্যান্ডম টাইম মোড, সেটা হবে পারফেক্ট। র্যান্ডম টাইম মোড একটু বেশি স্ট্রেসফুল, সেটা যদি করতে না পারেন, এবং আপনার যদি ইওয়াল অলরেডি একবার শেষ হয়ে থাকে এবং অনলাইন থেকে থাকে সাবস্ক্রিপশন, আমি সাজেস্ট করবো ইওয়াল থেকে রং কোশ্চেন গুলো করবেন, যে কোশ্চেন গুলো আপনি আগে ভুল করছেন। তারপরের কোশ্চেন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া এটা কি ইয়া হওয়ার দরকার আছে কিনা, মানে কি বলে, ম্যাচিং হওয়ার দরকার আছে কিনা, যে আপনি যে টপিক পড়াচ্ছেন আমি কি ওয়ার্ল্ডে সেটাই পড়বো কিনা। নট নেসেসারিলি দরকার নাই, কিন্তু আপনি যদি করতে চান ইউ আর মোর দ্যান ওয়েলকাম। ঠিক আছে? এখন আসি আমরা ফার্স্ট এডে কি কি জিনিস, ফার্স্ট এড আমরা কিভাবে অ্যাড্রেস করব। এবং আমার সময় অনেক কম, আপনাদের হাতেও সময় কম। আমরা বুঝতেই পারতেছেন যে একটা ফার্স্ট এড শেষ করা চারটিখানি কথা না, তাই না? আপনার ক্ষেত্রে এই কথাটা মাথায় রাখতে হবে। আমাদের এই কোর্সের একটা অন্যতম গোল হলো স্টুডেন্টকে ফোর্স করা যে ফার্স্ট এডটা শেষ করো তুমি একবার। সাধারণত যেটা হয়, স্টুডেন্টরা দুইটা ভুল করে। প্রথম কথা, স্টুডেন্টরা ফার্স্ট এড শেষ করার কথা চিন্তা করে ফার্স্ট এড শুরু করে, তখন দেখা যায় যে সে শুধুমাত্র ফার্স্ট এড পড়তেছে, কিন্তু পরীক্ষা কিভাবে কোশ্চেন আসতেছে কোনো থিঙ্ক করতেছে না। মোস্টলি সে প্যাসিভ রিড করতেছে। ফার্স্ট এড স্টুডেন্ট একা একা পড়তে যাওয়ার সময় কি কি ভুল করে, নাম্বার ওয়ান, সে করে প্যাসিভ রিডিং, কোনো থিঙ্ক করে না, কিচ্ছু থিঙ্ক করে না। পরীক্ষা কিভাবে কোশ্চেন আসবে, কি জিজ্ঞেস করবে, কিচ্ছু থিঙ্ক করে না, খালি মুখস্থ করার চেষ্টা করে। প্যাসিভ রিডিং 1 নম্বর মিস্টেক। 2 নম্বর মিস্টেক, সে চেষ্টা করে প্রতিটা লাইনে ফোকাস করা, প্রতিটা লাইনকে এমফাসাইজ করা। 2 নম্বর মিস্টেক, প্রতিটা লাইনকে এমফাসাইজ করতে হবে না, প্রতিটা পেজকে এমফাসাইজ করতে হবে না। সে মনে করে ফার্স্ট এড কাভার টু কাভার পড়া মানে হলো এইভাবে পড়া। নো, কাভার টু কাভার পড়া মানে এইভাবে পড়া না, স্টিল হাই কে বেশি গুরুত্ব দিয়ে পড়া। 3 নম্বর ভুল যেটা, সেটা হলো তারা যখন এই ফার্স্ট এড একবার ঝুঁকে, তখন সে কমপ্লিটলি ডিটাচ করে ফেলে নিজেকে কোশ্চেন সলভ থেকে। কোশ্চেন সলভ থেকে কমপ্লিটলি ডিটাচ করলে আপনার এক্সাম টেকিং স্কিলটা নষ্ট হয়ে যাবে। যে 1 ঘন্টার মধ্যে আমাকে ওই কোশ্চেনটা পড়ে পড়া রিপ্লাই করা, এটার যে একটা স্কিল, এই স্কিল সেটটা আপনার নষ্ট হয়ে যাবে। নলেজ অ্যাপ্লাই করার যে স্কিল, সেই স্কিলটা নষ্ট হয়ে যাবে, এটা করা যাবে না। ঠিক আছে? আর 4 নম্বর যেটা, সেটা হলো মোস্ট অফ দ্য স্টুডেন্টের জন্য ইটস ভেরি হার্ড। যেহেতু সে প্রথম দুইটা ভুল করতেছে, সে প্রথমে মনে করতেছে যে প্যাসিভ রিডিং করব, সে প্রথমে মনে করতেছে আমি প্রতিটা লাইনকে এমফাসাইজ করব। এই প্রথম দুইটা ভুলের জন্য সে মাঝ রাস্তা যে ওভারওয়েলম ফিল করে, দেন তার ফার্স্ট এডটা ঠিকভাবে শেষ করা হয় না। এই কয়টা মিস্টেককে আমরা ওভারকাম করার জন্য আমাদের এই
কোর্সটা, ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই আমরা ফোকাস করি, আসেন আমরা শুরু করে দিচ্ছি। ফার্স্ট এড পড়ার আমি প্ল্যানটা বলে দিচ্ছি, আমরা আজকে কি কি জিনিস পড়বো। সবাই ফার্স্ট এডটা খুলছেন? ইনশাল্লাহ। আমরা ফার্স্ট এড 2023টা ফলো করতেছি এখন। সবার সামনে ফার্স্ট এড আছে? কিছু কিছু এরিয়াতে নোট নেওয়া লাগতে পারে, খুব ছোট ছোট কিছু নোট নেওয়া লাগতে পারে। সবার সামনে ফার্স্ট এড আছে নাকি নাই, নাকি সময় এলাও করবো যে সবাই কিছু ফার্স্ট এড নেই, মানে নিজের ফার্স্ট এডটা নিজের সামনে নেই। সেটা হতে পারে, সেটা হতে পারে পিডিএফ কপি, সেটা হতে পারে আপনার হার্ড কপি। সবার সামনে ফার্স্ট এড আছে? গুড। আচ্ছা, আপনার ফার্স্ট এডে খুব সুন্দর কিছু রিসোর্স আছে, আপনি জানেন কিনা আমি জানি না। সুন্দর কিছু রিসোর্স আসে, সবগুলো রিসোর্স হয়তো বা আপনি নিজেও জানেন না। ওকে, তো ফার্স্ট এড এর সম্পর্কে দুইটা জিনিস অন্তত সবাই জানেন। ফার্স্ট, আমি আবার স্ক্রিন শেয়ার দিতে ভুলে গেছি। দুইটা জিনিস সবাই জানেন, যে ফার্স্ট এড এর একটা কম্পোনেন্ট হলো জেনারেল প্রিন্সিপাল। জেনারেল প্রিন্সিপালের এই সাবজেক্ট গুলো পড়তে খুব বোরিং, খুব কষ্ট। ঠিক আছে, এটা করতে ভালো লাগে না, আমি জানি। এটা আপনারও যেমন ভালো লাগে না, আমারও ভালো লাগে না, কারো ভালো লাগে না এটা। আমরা বোরিং টপিক থেকে প্রতিদিন একটু একটু করে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, এ বিট নিব। ওকে, আমার পড়ানোর ধরন কন্টিনিউয়াস না। আপনারা যদি কেউ এরকম থাকেন যে পেজ 1 থেকে শুরু করে পেজ 650 পড়বো, এভাবে পড়ার চিন্তা ভাবনা করে যদি থাকেন, ভাই আমি কিন্তু এভাবে পড়াই না। ডিসক্লেমার প্রথমেই। ঠিক আছে, আমি মোস্ট ইফেক্টিভ ওয়েতে, মানে যেটা আমার কাছে ইফেক্টিভ মনে হচ্ছে সেটা পড়াবো, আপনি জাস্ট আমাকে ফলো করেন। ওকে, আপনার যদি ওইভাবে না পড়লে যদি আত্মার শান্তি না পায়, সেটা পরে এক সময় করতে পারবো, কিন্তু এখন আমরা ফার্স্ট এডটাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে অ্যাপ্রোচ করি, এইভাবে চিন্তা করি, কেমন? ইনশাল্লাহ। তাহলে প্রথমটা হলো বোরিং। যেহেতু এটা প্রথমে বোরিং এবং এট দ্য সেম টাইম এটা হাই এল, এটা আপনার, আমরা এটাকে ইগনোর করতে পারি না। এটাকে আমরা প্রথম থেকে একটু একটু করে অ্যাড্রেস করব। টানা এটা পড়বো না, টানা এটা বললে সাফোকেটেড ফিল হবে। ঠিক আছে, আরেকটা ওয়ে আছে, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আজকে আমি প্রথম ক্লাসে কিছু পেজের কথা বলবো যেগুলো সুপার ডুপার হাই এল পেজ। ওকে, সুপার, এটা হয়তোবা বলবো হয়তোবা বলবো না, আমি এখনো শিওর না। সময় কিভাবে অ্যালাউ করে সেটা চিন্তা করব। আমাদের তার টপ পরের এরিয়া যেটা, সেটা হলো হাই এল অর্গান সিস্টেম। এগুলো হলো আমাদের সিস্টেম, যেটা মোরালের সকল স্টুডেন্ট পছন্দ করে। সিস্টেম ওয়াইজ পড়তে আমাদের মোরালের সকল স্টুডেন্ট পছন্দ করে। ঠিক আছে, আমি জানি এটা। অ্যাগেন, আপনি যখন বোরিং ফিল করবেন, আপনার যখন কষ্ট লাগবে, হ্যাঁ আপনি তখন কিছু সিস্টেম থেকে পড়ে ফেলেন, এটা অলওয়েজ হেল্পফুল। মানে এরকম না যে এটা মানে হেল্পফুল না, কিন্তু অ্যাগেন আপনাকে কমফোর্ট জোন ব্রেক করতে হবে। সব সিস্টেমের শেষে একটা জিনিস আছে, জানি না আপনারা সেটা দেখছেন কিনা কখনো। সকল সিস্টেমের শেষে একটা জিনিস আছে, সেটাকে বলা হয় র্যাপিড রিভিউ। এই র্যাপিড রিভিউ সোর্সটা আপনারা এখনো ইউজ করেন নাই হয়তোবা, কিন্তু আমি আপনাদেরকে এখন থেকে, আজকে থেকে সাজেস্ট করব এই র্যাপিড রিভিউ সেকশনটাকে টাচ করার। তাহলে আমাদের লেকচারটা এখন শুরু হবে র্যাপিড রিভিউ সেকশন দিয়ে, কারণ আমি জানি এটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট ইউজ করে না, কিন্তু এটা একটা খুব সুন্দর রিসোর্স। র্যাপিড রিভিউ সেকশনে কি আছে এবং এটাকে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব। এখন থেকে প্রতিদিন, প্রতিদিন এই র্যাপিড রিভিউ সেকশন থেকে অ্যাটলিস্ট 3-4 পেজ করে পড়বেন প্রতিদিন, এবং বারবার রিপিট হবে, রিপিট হোক। চলেন আমরা চলে যাই র্যাপিড রিভিউ সেকশনে কি আছে। র্যাপিড রিভিউ সেকশন গুলো হলো প্রতিটা সিস্টেমের, প্রতিটা সিস্টেমের সুপার হাই এন্ড কিছু ইনফরমেশন, যেগুলো সোললি বেসড অন ইনফরমেশন। ইনফরমেশন গুলো থেকে সরাসরি পরীক্ষায় প্রশ্ন আসে, এবং যেগুলো মনে রাখাটা অনেক ইম্পর্টেন্ট, সেগুলো একসাথে করা, নাম্বার ওয়ান। সামটাইম এখানে কিছু প্যাথোফিজিওলজি কিন্তু এক সেন্টেন্সে দেওয়া, কি কেন ডিজিজটা হচ্ছে। কিন্তু র্যাপিড রিভিউ রাখার উদ্দেশ্য হলো এখানে কনসেপ্টের তুলনায়, এক্সপ্লানেশনের তুলনায়, স্টোরির তুলনায় ইনফরমেশনটা প্রিডমিনেন্ট। ওকে, এখানে আরো কিছু জিনিস থাকে, সেটাকে বলা হয় ইউএসএমএল বাজ ওয়ার্ড। ইউএসএমএল বাজ ওয়ার্ড, কিছু বাজ ওয়ার্ড আছে, এই বাজ ওয়ার্ড গুলোকে এখানে তুলে ধরা হয়েছে। অ্যাগেন, এই র্যাপিড রিভিউ সেকশনটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। এটা এটা এখন থেকে আপনাকে পড়লে দুইটা সুবিধা হবে। সেটা হলো নাম্বার ওয়ান, আপনি ফ্যামিলিয়ার হবেন, রিভিউ হবে, এই রিসোর্সটার প্রতি আপনি ফ্যামিলিয়ার হবেন। এবং এটা আপনি পরীক্ষার আগে এবং পরীক্ষার সকালেও, ইভেন আমি বলবো পরীক্ষার সকালেও এটা যেন আপনি খুব দ্রুত একবার রিভিশন করতে পারেন। পরীক্ষার সকাল টু অ্যাগ্রেসিভ, আমি বলবো পরীক্ষার আগের দিন রাতের জন্য আপনি এটা পুরোটা একবার রিভিউ করতে পারেন। এই র্যাপিড রিভিউ সেকশন থেকে আপনি আশা করতে পারেন যে, অ্যাগেন কোশ্চেনে তো আসবে যে নলেজটা অ্যাপ্লাই করা যায় কিনা, কিন্তু নলেজের কোর যে টপিক, এই টপিক থেকে আপনি আশা করতে পারেন যে মোর দ্যান 70% কোশ্চেন এখান থেকে আসলে আমি অবাক হব না। অর্থাৎ র্যাপিড রিভিউ সেকশনটা কিন্তু এটা একটা র্যাপিড রিভিউ, রাইট? এখানে কোনো স্টোরি থাকবে না, এটা কোনো এক্সপ্লানেশন থাকবে না।
র্যাপিড রিভিউ সেকশনটা আমি আসলে আপনাদেরকে এরকম লাইন বাই লাইন পড়াবো না, এটা আপনাদের জন্য থাকবে। ওকে, সো প্রথম দিনের যেটা কাজ, প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এই র্যাপিড রিভিউটা শেষ করা, একবার পড়া। কিছু কিছু জায়গায় যদি আপনি না বুঝেন, না ভালো লাগে, কিন্তু এরপর আপনি পড়তে থাকেন, ভালো লাগবে ইনশাল্লাহ। ভালো লাগবে না কেন? আপনি তো বলছেন আপনার ফার্স্ট এড একবার শেষ হয়েছে বা আপনার পুরো আইডিয়া একবার শেষ হয়েছে। এরপরও যদি কিছুই মনে করতে না পারেন, তার অ্যাসোসিয়েটেড পেজ নাম্বারটা এখানে দেওয়া আছে, ওই পেজ নাম্বারটা যেয়ে ওখান থেকে একটু পড়ে ফেলবেন। কিন্তু এখানে আমার সাজেশন যেটা, এই টু অ্যান্ড ফ্রো করা যাবে না। যখন আপনি র্যাপিড রিভিউতে থাকবেন, চেষ্টা করবেন র্যাপিড রিভিউতে থাকার। আপনি আবার মেইন টপিকে যাবেন না। মেইন টপিকে গেলে আপনার র্যাপিড রিভিউর যেটা পারপাস, যে ইটস এ র্যাপিড রিভিউ, এই র্যাপিড রিভিউর পারপাসটা নষ্ট হবে। আমাদের গোল হলো ইনিশিয়ালি প্রথম দিনে চেষ্টা করা, পুরোটা কভার করার সময় নিয়ে। যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, করতে না পারলে অর্ধেক করেন, তারপরের দিন আবার করেন। এই র্যাপিড রিভিউ সেকশনটার সাথে আপনি ফ্যামিলিয়ার হন, অ্যাগেইন এন্ড অ্যাগেইন রিভিউ করেন, অ্যাগেইন এন্ড অ্যাগেইন রিভিউ করেন। আপনার জন্য আমি একটু একটু দেখাচ্ছি। যেমন ফর এক্সাম্পল, লেশ নাইহান সিনড্রোমের ক্ষেত্রে আপনার এতদিনে অলরেডি জানা উচিত লেশ নাইহান সিনড্রোম কিসের ডিজিজ, কি ধরনের তার প্রেজেন্টেশন হয়, এবং অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়, তার তার এনজাইমটার নাম কি। তাহলে পরীক্ষায় অনেক সময় হয় যে কিছু স্টুডেন্ট মনে করতে পারে না, আচ্ছা এনজাইমটার নাম যেন কি। সে যে মনে করতে পারতেছে না, সে এনজাইমটার নাম এখানে ধরেন, আপনি এটা দেখে ফুল মিনিং এখনো মনে করতে পারতেছেন না, লিখে রাখেন। একটু এখানে করা যেতে পারে। বিটা থ্যালাসেমিয়াতে আসলে আপনার কাছে মনে পড়তেছে না যে আচ্ছা কোন ধরনের মিউটেশন যেন এটা, এই মিউটেশনের জন্য কি হয় ঘটনাটা। ওকে, এখানে আছে দেখেন, আপনার জন্য দেওয়া আছে। অর্থাৎ যে এরিয়াটা মোস্ট ফরগেট, মানে মোস্ট লাইকলি একটা স্টুডেন্ট ভুলে যাবে, সেই এরিয়াগুলোকে এখানে ফোকাস করা হয়েছে। লিঞ্চ সিনড্রোম, সাথে সাথে আপনার মনে পড়ে যাওয়ার কথা, লিঞ্চ সিনড্রোম আমি কোন সিস্টেমে পড়ছি, সেই লিঞ্চ সিনড্রোমের ঘটনাটা কি হয়। অ্যাগেন আপনি যদি মনে করতে না পারেন, ইটস ওকে। এই জন্য এটাকে আমি আর্লি ফেজে শুরু করতে বলতেছি। যদি এরকম হয় আমি কিছুই মনে করতে পারতেছি না, হোয়াট ইজ লিঞ্চ সিনড্রোম, কোন সিস্টেমে পড়ছি, গো টু দিস পেজ এন্ড ফাইন্ড আউট। ও, তখন আপনার মনে করবে আই জাস্ট ওয়ান্ট টু হিয়ার দিস নয়েজ। ও, ওকে। তাহলে লিঞ্চ সিনড্রোমে কি কি ঘটনা ঘটতেছে, মাইক্রোস্যাটেলাইট ইনস্টেবিলিটি, এই যে এটা একটা বাজওয়ার্ড, এই কথাটা আসলে লিঞ্চ সিনড্রোম। আপনাকে তাকে জানতে হবে লিঞ্চ সিনড্রোম জিনিসটা কি। আপনাকে এখন একটু একটু থিঙ্ক করে ফেলতে হবে লিঞ্চ সিনড্রোমের প্রেজেন্টেশনটা যেন কি হয়। অ্যাগেন এটা হলো এরকম একটা জিনিস, আমি 100% রিকল করব না, 100% রিসিনথেসিস করব না যে লিন্স সিনড্রোমের টোটাল স্টোরিটা কি, টোটাল প্রেজেন্টেশনটা কি, কিন্তু আমাকে একটু স্টিমুলেট করব, ব্রেনের ওই এরিয়াটাকে একটু লাড়াচাড়া দিব। পুরোটা রিপ্রোডিউস করতেছি না আমি, পুরোটা। বুঝছেন ব্যাপারটা? আইসেল ডিজিজ আপনার মাথায় জন্য চলে আসে, ও আইসেল ডিজিজ মানে হলো লাইসোসোমের সাথে একটা কিছু, তাই না? এই যে একটা কিছু, আই জাস্ট ওয়ান্ট টু হিয়ার দ্যাট, লাইসোসোমের সাথে একটা কিছু, কোন একটা কিছু বাইন্ড করতেছে না, এই জন্য তার ডেব্রিস গুলো লাইসোসোমের মধ্যে থেকে যাচ্ছে। আই ওয়ান্ট টু হিয়ার দ্যাট। যদি মনে করেন মানে, কিন্তু হালকা একটু টাচ করবে আপনার ব্রেনটা, পুরো রিপ্রোডিউস করা দরকার নাই। কিন্তু যদি মনে হয় যে না, আমি একেবারে আমার গন, আমার ব্রেন থেকে এটা কমপ্লিটলি গন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে ঠিক আছে, যান একটু যান। তাহলে আপনাকে যত বেশি এই পেজ গুলোতে যাই রিভিজিট করতে হবে, ডোন্ট ফিল ব্যাড অ্যাবাউট দ্যাট। কিন্তু আমি বলবো যে এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা করা হবে, এটা করেন। অস্টিওজেনেসিস ইমপারফেক্টটা একটু মনে আছে কিনা, যে অস্টিওজেনেসিস ইমপারফেক্টটা কি প্রেজেন্টেশন হয়, কি হয় না হয়। অ্যাগেন যদি মনে না থাকে, আপনার যদি দেখেন যে না, টু টু মাচ হয়ে যাচ্ছে আমার জন্য, 80% এরকম হয়ে যাচ্ছে, আমি মানে এটা আগাইতেই পারতেছি না, রাইট? তাহলে জাস্ট ফোকাস করেন যে দরকার নেই, আমি ডিটেলস চিন্তা করব না, রিকল করব না। আমি খালি পেজটার প্রতি আমি ফ্যামিলিয়ার হব, যে এই পেজে কি কি আছে। ও, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা নামে একটা ডিজিজ আছে, এটা টাইপ 1 কোলাজেন ডিফেক্টের জন্য হচ্ছে, ট্রিপল হেরিসিস। গো, মুভ 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 ফরওয়ার্ড। মেনকেস ডিজিজ জিনিসটা কি, কোথায় ডিফেক্ট। মারফান সিনড্রোম জিনিসটা কি, কোন জিনে ডিফেক্ট। এই যে দেখেন, FBN1 এটা পরীক্ষায় আসবে, তার মানে এটা হলো আপনাকে মেমোরিতে হেল্প করবে, কিন্তু স্টিল ইন রিয়েল এক্সাম you should find out from the presentation, from the clinical manifestation, যে পেশেন্টের মারফান সিনড্রোম নিয়ে কথা বলা হচ্ছে। যদি আপনি এটা করতে পারেন, তারপরে টাস্ক হলো মিউটেশন কোথায় হচ্ছে সেটা বুঝতে পারা, কোন ক্রোমোজোমে আছে সেটা বুঝতে পারা, কোন প্রোটিন ডিফেক্টিভ ফিব্রিলিন সেটা বুঝতে পারা। কিন্তু অনেক সময় দেখা যায় ইউএসএমএল পড়তে গেলে যেটা দেখা হয়, মারফান সিনড্রোমের প্রেজেন্টেশন মনে থাকে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন মনে থাকে, কিন্তু এই ওয়ার্ড গুলো মনে থাকে না, যে অ্যাকচুয়ালি কোন জিনটা যেন, কোন প্রোটিনটা যেন, সেই কথাগুলো মনে থাকে না। ঠিক আছে? তাহলে র্যাপিড রিভিউটা হলো সেই দিক থেকে হেল্প করবে। প্র্যাডার উইলি সিনড্রোম, আচ্ছা ও জন্য কি করে। ধরেন আপনি এটার উপরে আরো কিছু, আমি বলবো এখানে কিছু না লিখতে, এটা নোট নেওয়ার জায়গা না। আপনার খুব ইচ্ছা হতে পারে যে আচ্ছা প্র্যাডার উইলি সিনড্রোমের সাথে কোন টিউমার জড়িত সেটা একটু লিখে রাখি। নো, অ্যাঙ্গেলম্যান সিনড্রোম জিনিসটা কি যেন, সিস্টিক ফাইব্রোসিস, আচ্ছা এটা যেন কত নাম্বার প্রোটিনে, কোথায় যেন ডিলেশনটা হচ্ছে, কোন ক্রোমোজোমে যেন হচ্ছে, কোন চ্যানেলটাতে যেন সমস্যা।
জিআই ট্র্যাক্ট এবং লাংস এর জন্য সমস্যাটা কি যেন হয়, একটু জাস্ট রিভিউ করা। ওকে, সো র্যাপিড রিভিউটাকে র্যাপিড রিভিউর মতন করে আমরা রাখবো। যদি আপনার মনে করতে পারেন যে অ্যাকচুয়াল ডিজিজটা কি, ও সেটা খুবই ভালো, পুরোপুরি সিনথেসিস করা দরকার নেই, স্টিমুলেট করা দরকার, বাট দিজ আর ভেরি হেল্পফুল রিসোর্স। কে কে এই রিসোর্সটার প্রতি আগে থেকে ফ্যামিলিয়ার এবং অলরেডি ইউজ করছেন, কে কে করেন নাই বলেন? আগে থেকে রিসোর্সটা ইউজ করছেন কে কে, হাত তুলেন। এই ইউজটা এর আগে কখনো ইউজ করছেন কে কে, হাত তুলেন। অথবা জানতেন, জানতেন হলেও হাত তুলতে পারেন। আর জানতেনই না যে ফার্স্ট এডে আছে। ওকে, সো অনেকে আমরা জানতাম কিন্তু আমাদের অ্যাক্টিভলি প্ল্যান করা হয় নাই যেটাকে ইউজ করা দরকার। সো এটাকে আমরা এখন থেকে ইউজ করবো ইনশাল্লাহ। ওকে, এটা এখন থেকে ইউজ করলে যেটা হবে, পরীক্ষার দিন একটা ঘটনা ঘটে, পরীক্ষার দিন একটা ঘটনা ঘটে, আমি সব বুঝতেছি কিন্তু জিনিসটা মনে পড়তেছে না, এরকম একটা ঘটনার জন্য পরীক্ষা দিন না ঘটে, সেটার জন্য এই র্যাপিড রিভিউটা। সো আমাদের ফার্স্ট এইড রিভিশন ক্লাসের প্রথম দিন থেকে আমরা এই পেজগুলোর উপরে এমফাসিস করব, ফ্রম দা ভেরি বিগিনিং, মনে থাকে যেন। ঠিক আছে, নাও লেটস মুভ অন। আমি কিন্তু স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি, আবার আশা করি সবাই দেখতে পাচ্ছেন। যদি দেখতে না পারেন হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন বা কল দিবেন সরাসরি। ওকে, চলেন এখন আমরা বায়োকেমিস্ট্রি দিয়ে শুরু করে দিই। বায়োকেমিস্ট্রি, অ্যাগেন আই এম সরি, বায়োকেমিস্ট্রি দিয়ে শুরু করার জন্য, কিন্তু আমাকে শুরু করতেই হবে। ক্রোমাটিনের স্ট্রাকচার, প্রথম পেজ। এখন আমরা যখন ফার্স্ট এড রিভিউ করব, আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, ফাস্ট থিঙ্কার হতে হবে। ফাস্ট থিঙ্কার এবং স্লো থিঙ্কারের মধ্যে একটা ব্যাপার আছে ভাই, থিঙ্কিং আবার ফাস্ট আবার স্লো আছে নাকি? ইয়েস, অফকোর্স। আপনাকে থাকতে হবে অলওয়েজ মাইন্ডফুল। আপনার মনের মধ্যে অ্যাগেন, আমরা ভাই পড়তে বসলে মাথার মধ্যে এত কিছু আসে কেন, ব্যাকগ্রাউন্ডে এত কিছু আসে কেন, এত চিন্তা আসে কেন? ডু ইউ নো হোয়াই? কেন আসে? কারণ তোমার কোনো পার্টিকুলার গোল নাই। এখন তো আসতেছে না, কারণ এখন আপনি একটা আগুনের মধ্যে আছেন, আপনি একটা মানে একটা ফাফরের মধ্যে আছেন, রাইট? সো মানুষ যখন, হিউম্যান ব্রেন যখন একটা ফাফরের মধ্যে থাকে, এই ফাফরের মধ্যে যখন অস্থিরতার মধ্যে থাকে, অস্থিরতা না মানে সাম এক্সটেন্ট স্টিমুলাসের মধ্যে থাকে, তখন তার এই আজেরা এংজাইটি গুলো আসে না, আজেরা চিন্তা ভাবনা, ব্যাকগ্রাউন্ড থিঙ্কিং এগুলো আসে না, এগুলো চলে যায়। এখন নিজে নিজে এগুলো ক্রিয়েট করাটা খুব ডিফিকাল্ট। এখন তো মাসুম ভাইয়ের মানে কথা শুনলে মনে হচ্ছে খাইয়ে ফেলবে কামড় দিয়ে, এরকম আমি কোথায় পাবো? এরকম পাওয়াটা খুব ডিফিকাল্ট। এটাকে বলা হয় নিজের প্রতি নিজে অনেস্ট হওয়া, এটাকে বলা হয় নিজের প্রতি নিজে কমিটেড হওয়া। একটা পেজ আমি 5 মিনিটের বেশি পড়বো না, পিরিয়ড। একটা পেজ আমি 10 মিনিটের বেশি পড়বো না, 10 মিনিট আমার হাতে সময় আছে, যা নেওয়ার আমি নিবো, এরপর আমি সামনে আগায় যাবো। ভাই যদি শেষ না হয় তারপরে যাবো, ইয়াস, শেষ না হলে সামনে আগায় যাবা। ওই যে একটু ব্যাড ফিল হবে, ওই ব্যাড ফিলটা আমি চাই। তোমার ব্রেন পরে শিখে ফেলবে যে না, আমি যদি 5 মিনিটের মধ্যে শেষ করতে না পারলে আরেকজনকে মেসেজ দিলে আমার ভিতরে একটা ব্যাড ফিল হয়, আমি এটা করতে চাই। ওকে, সো যখন আপনি এখন প্রিপারেশনের এই ফেজে, আপনাকে আর আগের মতো রিল্যাক্সে থাকা যাবে না। যখন আপনি কোনো ই ওয়ার্ল্ড এর ব্লক করবেন, অফকোর্স সেটা হবে টাইম মোড। আপনি যখন ই ওয়ার্ল্ড এর কোশ্চেন গুলোর এক্সপ্লেনেশন পড়বেন, সেটাও হবে টাইম মোড। নিজেকে নিজে বলবেন এই এক্সপ্লেনেশনটা পড়ার জন্য আমি 5 মিনিটের বেশি সময় নিব না। ফার্স্ট এড এর কোন একটা, অথবা 10 মিনিট, 10 মিনিট ইজ টু মাচ ব্রো। তারপরে ফার্স্ট এড এর এই পেজটা পড়ার জন্য আমি 5 মিনিট থেকে 10 মিনিটের বেশি সময় নিব না। 10 মিনিট অ্যালাউ করবো যেগুলো কঠিন পেজ, 5 মিনিট মানে মোস্ট অফ দ্য পেজ। ওকে, কোন একটা পেজ শুরু করার সাথে সাথে আমাকে চিন্তা করতে হবে, এই পেজ থেকে যদি এই কোশ্চেন আসে, একটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা কি হবে? এই পেজ থেকে যেগুলো কোশ্চেন আসে সেই কোশ্চেন গুলো কি? অর্থাৎ এখন আপনাকে নিজেকে কোশ্চেন করতে হবে। তাহলে এই পেজ থেকে আপনাকে কোশ্চেন আসবে হলো ক্রোমাটিনের স্ট্রাকচার আমি বুঝি কিনা, ডিএনএ এর সাথে এই প্রোটিন মিলে একটা ক্রোমোজোম ক্রোমাটিন তৈরি হয়, হ্যাঁ বুঝি। আর কি লাগে? এস ফেজের মধ্যে হিস্টোন সিনথেসিস হয়, এটা জানি কিনা। মাইটোকন্ড্রিয়া তাদের ওন ডিএনএ আছে, সেগুলো আমি জানি কিনা, যেগুলো কিনা সার্কুলার। সামনে আগাই। হেটারোক্রোমাটিন মানে কি আর ইউক্রোমাটিন মানে কি, কে প্রোটিন, সরি, হেটারোক্রোমাটিন মানে কি আর ইউক্রোমাটিন মানে কি, কে এক্সপ্রেস করে, কে এক্সপ্রেস করে না, এটা আমি বুঝি কিনা। যে এক্সপ্রেস করতেছে না সে খুব টাইটলি কয়েল থাকতেছে, কেন টাইটলি কয়েল থাকতেছে? কারণ মিথাইলেশন বেশি এবং অ্যাসিটাইলেশন বেশি, তাই। কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, দিস ইজ কল অ্যাক্টিভ রিডিং। আমি বলছিলাম আমাদের স্টুডেন্টরা এই ফেজে যে ভুলটা করে, তার মধ্যে নাম্বার ওয়ান হলো প্যাসিভ রিডিং। প্যাসিভ রিডিং মানে হলো পত্রিকা পড়া। প্যাসিভ রিডিং মানে হলো ফেসবুকের স্ট্যাটাস পড়া। এগুলো করা যাবে না। ক্রিটিক্যালি থিঙ্ক করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, অ্যাপ্লিকেশন কি সেটা বুঝতে হবে। হেটারোক্রোমাটিনটা কোথায় দেখা যায়, হেটারোক্রোমাটিনের ইম্পর্টেন্সটা কি। ইনসুলিনের যে জিনটা, এটা তো আমার নিউরনের মধ্যেও আছে, তা নিউরন কেন ইনসুলিন সিক্রেট করে না? কারণ ওখানে সে হেটারোক্রোমাটিন হয়ে বসে আছে। হেটারোক্রোমাটিন বাড়ানোর জন্য আমাকে কি করতে হয়? বেশি বেশি মিথাইলেশন করতে হয়, কম কম অ্যাসিটাইলেশন করতে হয়।
সেই মিথাইলেশনটা যখন বেশি বেশি হয়, তাহলে এখন ডিএনএ মিথাইলেশন জিনিসটা বুঝলাম। মিথাইলেশন ঘটালে, মিথাইলেশনের সাথে কোনো ডিজিজ অ্যাসোসিয়েটেড কিনা? ইয়েস, ডিজিজ অ্যাসোসিয়েটেড এজিং, কার্সিনোজেনেসিস, এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভেশন, লায়োনাইজেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভেশন কাদের ক্ষেত্রে হয়? মেলের ক্ষেত্রে নাকি ফিমেলের ক্ষেত্রে? ফিমেলের ক্ষেত্রে। কয়েকটা ডিজিজকে এখানে আমাকে কোরিলেট করা যায় কিনা? ইয়েস, সিপিজি মিথাইলেশন এটা করতেছে ডিএনএ কে মিউট, এবং ডিসরেগুলেটেড ডিএনএ মিথাইলেশনটা পাওয়া যাচ্ছে আমাদের কোথায়? ফ্র্যাগাল এস এক্স সিনড্রোমে। তাহলে এখানে সাথে কোনো ডিজিজ রিলেটেড কিনা? ইয়েস, ডিজিজ রিলেটেড। নেক্সট টপিক হলো হিস্টোন মিথাইলেশন, কোনো ডিজিজ রিলেটেড কিনা? না, কোনো ডিজিজ রিলেটেড না, তাহলে বেঁচে গেছি, এটা বুঝাই যাচ্ছে লেস ইম্পর্টেন্ট। হিস্টোন মিথাইলেশনটাও কি করতেছে? মিথাইলেশন মিউট, মিথাইলেশন মিউট। অ্যাসিটাইলেশন অ্যাক্টিভেট করে দেওয়া, অ্যাসিটাইলেশনের সাথে হলো অ্যাক্টিভেশন করে দেওয়া। রিমুভাল অফ হিস্টোনস পজিটিভ চার্জ মানে হলো এটা অ্যাসিটাইলেশন, আর এটা হলো কয়েলিংটাকে আমি প্রিভেন্ট করতেছি, আর ট্রান্সক্রিপশন অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। সো হিস্টোন অ্যাসিটাইলেশন মেক্স ডিএনএ অ্যাক্টিভ। হিস্টোন ডি অ্যাসিটাইলেশন, তার মানে কি অ্যাসিটাইলেশনের অপোজিট যেটা সেটা, তাহলে ডি অ্যাসিটাইলেশন মানে হলো ডি অ্যাক্টিভেট। কয় মিনিট লাগলো এই পেজটা পড়তে? সো পেজ, আপনার বডির মধ্যে একটা কি থাকা লাগবে? বডির মধ্যে একটা মানে এনার্জি থাকা লাগবে, একটা পেসিং থাকতে হবে, যেটা আমি তাড়াতাড়ি শেষ করতে চাই। ইউ শুড নো দ্যাট, আমি এটা তাড়াতাড়ি শেষ করতে চাই। নিউক্লিওটাইড, পিউরিন কারা, পাইরিমিডিন কারা, এই স্ট্রাকচার গুলো থেকে কোনোদিন পরীক্ষায় কোশ্চেন আসবে না। আপনাকে স্ট্রাকচার আইকে দিয়ে বলবে না যে বলো এটা কি পিউরিন নাকি পাইরিমিডিন, কিন্তু এদের কিছু চেঞ্জ আপনাকে পরীক্ষা জানা উচিত। কোনটা আরএনএ থাকে, কোনটা ডিএনএ তে থাকে। সাইটোসিন, এগেন আমি কিন্তু আপনাকে কোশ্চেন গুলো বলে দিব। আপনারা যদি কেউ আশা করেন যে মাসুম ভাই আমাকে এরকম এই হুজুর যেভাবে আরবি পড়ায় ওইভাবে আরবি পড়া দিবে, অ্যামাইনো অ্যাসিড নেসেসারি ফর পিউরিন সিনথেসিস, নো, এই কাজ করানোর জন্য কিন্তু টাকা নেই নাই। কি কোশ্চেন করবেন, মানে আপনার প্রথম মিস্টেক যেটা, যে প্রথম মিস্টেক আপনি প্যাসিভ রিডিং করবেন এখন এসে। প্যাসিভ রিডিং করা যাবে না, এবং আপনার কাছে মনে হবে প্রতিটা লাইনই মনে হয় ইম্পর্টেন্ট, এবং এগুলোর পিছনে আপনি সময় নষ্ট করবেন, সেটা করা যাবে না। ওকে, এই দুইটা জিনিসকে ব্রেক করার জন্য আপনার আমার কাছে পড়তে আসছেন, আমি সেই কাজ করতে আসছি। আমি কিন্তু লাইন বাই লাইন পড়াবো না। কেউ কি লাইন বাই লাইন পড়ানো এক্সপেক্ট করে থাকলে আমাকে জানান যে ভাই আমি লাইন বাই লাইন পড়ার জন্য আসছিলাম। লাইন বাই লাইন পড়াবো না, ঠিক আছে? আমি আপনাদেরকে এই কোশ্চেন গুলো বলে দেবো, সেগুলো নিয়ে আপনি এইচডব্লিউ করবেন ওভার নেক্সট 10 ডেজ। এই জন্য যারা আমার মেসেজ দিয়া বিরক্ত করে ফেলছেন, ভাইয়া কোন সিস্টেম দিয়ে শুরু করবেন, কোন সিস্টেম দিয়ে শুরু করবেন, আই নো আপনার ভিতরে আমার ভিতরে একটা শয়তান আছে। এই শয়তান হলো খালি ওই প্যাসিভ রিডিং করাবে, যেটা কোনো মানে সময় নষ্ট ছাড়া কিচ্ছু নাই। আর আমি আপনাকে রিপ্লাই দিনে সেটার জন্য দুঃখিত। আমি চাইছি আপনি রিল্যাক্স থাকেন, কয়টা দিন রেস্ট নেওয়া দরকার আছে। নেক্সট, পিরিয়ডে কয়টা রিং থাকে, একটা রিং থাকে, এগুলো লেস ইম্পর্টেন্ট জিনিস। আমি বলবো না আনইম্পর্টেন্ট, আসবে না কোনোদিন, এত গ্যারান্টি দিতে পারতেছি না। একদম লেস ইম্পর্টেন্ট, শুধু শুধু স্ট্রেস আউট হবেন না। মডিফিকেশন গুলো ইম্পর্টেন্ট। সাইটোসিন থেকে ইউরাসিল কেন হয়? অ্যাডেনিন থেকে হাইপোজ্যান্থিন কেন হয়? গুয়ানিন থেকে জ্যান্থিন কেন হয়? 5 মিথাইল সিস্টেম থেকে থাইমিন কেন হয়, কিভাবে হয়? এই মেমোরি গুলো অনেক সময় বিভিন্ন কোশ্চেনের কম্পোনেন্ট হিসেবে কাজে আসবে। কোনটা ডিএনএ তে, কোনটা আরএনএ তে, কোথায় কি কি হাইড্রোজেন বন্ড, কার সাথে কার হাইড্রোজেন বন্ড তৈরি হয়, কয়টা হাইড্রোজেন বন্ড তৈরি হয়, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ফসফেটটা কোথায় থাকে, ইম্পর্টেন্ট। অ্যামাইনো অ্যাসিড নেসেসারি পিউরিন সিনথেসিসের জন্য কি কি অ্যামাইনো অ্যাসিড নেসেসারি, মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে আরো ভালো, কোনো সমস্যা নেই, মনে রাখতে পারলে মোটামুটি ভালো। পাইরিমিডিন বেস প্রোডাকশন, ওকে। এই পুরো পুরো রিয়াকশনটা রিপ্রোডিউস করা, রিসিনথেসিস করা সবসময় মনে রাখা ইম্পসিবল। কেউ যদি এটা এরকম টার্গেট করে থাকেন, গড ব্লেস ইউ, আল্লাহ তোমার রহম করুক। পুরোটা টার্গেট করা যাবে না। কি জিনিস কিন্তু একটা কাজ করতে হবে, যতবার আপনি পেজে আসবেন চেষ্টা করবেন একবার প্রোনাউন্স করে করে এটাকে পড়ার, এবং চেষ্টা করবেন এটার সাথে দুইটা ডিজিজ অ্যাসোসিয়েটেড, কয়েকটা ডিজিজ অ্যাসোসিয়েটেড, এবং কয়েকটা ড্রাগ অ্যাসোসিয়েটেড, কয়েকটা ভাইটামিন ডেফিসিয়েন্সি অ্যাসোসিয়েটেড, সেগুলোকে একটু অ্যাড্রেস করা, ওকে। কয়েকটা এনজাইমের দিকে একটু খেয়াল করা যে এখানে কোন এনজাইমটা দরকার হচ্ছে। কিন্তু এই পুরো রিয়াকশনটাকে একবার হলো পড়তে হবে আর কি, মানে যতবার এই পেজে আসবেন ততবার পড়বেন। তাহলে আসেন আমরা একটু পড়ি। প্রথম কথা হলো গ্লুটামিন প্লাস কার্বন ডাইঅক্সাইড মিলে আমাদের যেটা তৈরি হচ্ছে সেটা হলো কার্বামাইল ফসফেট। এনজাইমটার নাম হলো কার্বামাইল ফসফেট সিনথেটেস 2। এটার সাথে অ্যাসপার্টেট ইনকর্পোরেট করে তৈরি করতেছি আমি অরোটিক অ্যাসিড। এগেন এই রিয়াকশনটা থেকে কিভাবে কিভাবে কোশ্চেন আসে এটা বলা খুবই মানে ডিফিকাল্ট, এই জন্য আমি বলবো যে পড়তে থাকেন। দেখা গেছে ফট করে আপনাকে লেফলুলোমাইড থেকে একটা কোশ্চেন আসবে, জিজ্ঞেস করবে যে এটার মেকানিজম অ্যাকশন কি, এটা এই সিনথেসিসের কোন ফেজ কে এফেক্ট করে। এই জন্য আমি আপনাকে এটা পড়ার জন্য গুরুত্ব দিতে বলতেছি। অরোটিক অ্যাসিডিউরিয়া ইউএসএমএল এর জন্য একটা এক্সট্রিমলি হাই হেল্থ টপিক।
সেই অরোটিক অ্যাসিডিউরিয়া হয় কখন, যখন অ্যারোটিক অ্যাসিড থেকে আমি ডাউন স্ট্রিম নিচের দিকে যেতে পারতেছি না। আপনারা সবাই জানেন একটা কেমিক্যাল রিঅ্যাকশন যদি একটার পর একটা হয়, কোন একটা এরিয়াতে যদি আমি ব্লক করি, তার প্রক্সিমাল কম্পোনেন্ট গুলো ইনক্রিজ হবে এবং তার ডিস্টাল কম্পোনেন্ট গুলো ডিক্রিজ হবে। ভেরি বেসিক কম্পোনেন্ট, ভেরি বেসিক একটা কনসেপ্ট, তাই না? তাহলে অরোটিক অ্যাসিডুরিয়া মানে হলো নিশ্চয়ই অরোটিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে। তার মানে হলো অরোটিক অ্যাসিডকে আমি ভাঙতে পারতেছি না, অরোটিক অ্যাসিড প্রডিউস করার পর আমি সামনে আগাইতে পারতেছি না। তাহলে সেখানে সেই এনজাইমটার নাম কি? এই এনজাইমটা এম্পেয়ার থাকতেছে অরোটিক অ্যাসিডুরিয়াতে, তাহলে তৈরি হচ্ছে নাকি ইউএমপি, জমে থাকতেছে কি অরোটিক অ্যাসিড। এখন আমি যদি একটা কাজ করি যে ঠিক আছে অরোটিক অ্যাসিড তৈরি করব না, তাহলে আমি যদি অরোটিক অ্যাসিড তৈরি না করি সেটাকে একভাবে ট্রিটমেন্ট করা যাবে, অথবা অরোটিক অ্যাসিডটাকে অন্য দিক দিয়ে বাইপাস করব, সেটাও করা যাবে। অরোটিক অ্যাসিডকে মেটাবলিজম করার জন্য আমার আরেকটা জিনিস দরকার হয়, সেই জিনিসটা কি? পিআরপিপি। এখন এই পিআরপিপিটা যদি না আসে, হ্যাঁ পিআরপিপিটা যদি না আসে, তাও আমার অরোটিক অ্যাসিড এরিয়া তৈরি হবে। তার মানে এই অরোটিক অ্যাসিড এরিয়া তৈরি না হওয়ার পেছনে মেকানিজমটা একটু জানতে হবে। ওকে, তারপরে ইউএমপি তৈরি হলো, ইউডিপি তৈরি হলো। এখন আমাকে চিন্তা করতে হবে যে ইউডিপি থেকে ডিইউডিপি, ডিইউডিপি মানে হলো ডিঅক্সি ইউডিপি, ওকে, ইউরিডিন ডাইফসফেট। এইখানে কোন ড্রাগ কাজ করে? এই ড্রাগের এগেন এখানে যখনই ড্রাগ আসবে, ড্রাগের মেকানিজম অ্যাকশন ইম্পর্টেন্ট ইউসিমিলির জন্য, এবং এটা পিওর মুখস্থ, এই জন্য এটাকে প্রথম দিন থেকে পড়ানো। যেই পেজটা আপনার কাছে কঠিন মনে হবে, ভাই এই পেজটা কঠিন মনে হয়, বারবার রিপিট করেন, এই জন্য তো প্রথম দিনে আমি আসছি। বারবার রিপিট করবেন একটা ইন্টারভেল পর পর। তারপরের কথা, এখান থেকে আরো কিছু জিনিস কোশ্চেনের অ্যান্সার করা যাবে। যে যে থাইমিডিন তৈরি হয়ে গেল, এই থাইমিডিন তৈরি হওয়ার জন্য কেন ভিটামিন বি 12 এর দরকার হচ্ছে, সেই কথা, সেই কোশ্চেনের অ্যান্সার এখানে দেওয়া যায়। কেন ফলেটের দরকার হচ্ছে, সেই কোশ্চেনের অ্যান্সার এখান থেকে দেওয়া যায়, তাই না? তাহলে ফলেটের কোশ্চেনের অ্যান্সারটা এখানে আমরা দিব। কিছু ড্রাগ আছে ইউএসএমএলই পছন্দ করে, কারা কারা অ্যান্টি ফলেট ড্রাগ, কারা কারা অ্যান্টি ফলেট ড্রাগ। মেথোট্রেক্সেট অ্যান্টি ফলেট ড্রাগ, ইউএসএমএল এটা খুবই পছন্দ করে। ওকে, টিএমপি এটা একটা অ্যান্টিফলেট ড্রাগ, ট্রাইমিথোপ্রিম আর কি, এটা অ্যান্টিফলেট ড্রাগ, এটা ইউএসএমএ খুবই খুবই পছন্দ করে। অর্থাৎ এখানে হাই এর টপিক হলো মেথোট্রেক্সেট এবং ট্রাইমিথোপ্রিম, ওটা হলো অ্যান্টিফলেট ড্রাগ। অ্যান্টিফলেট ড্রাগ হিসেবে যখন কাজ করতেছে, তাহলে আমি একটা পেশেন্টকে যখন মেথোট্রেক্সেট দিব, তার ম্যাক্রোসাইটোসিস হতে পারে, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে। প্রিভেন্ট করার জন্য কি করতে হবে? বেশি বেশি ফলিক অ্যাসিড দিতে হবে। পিউরিন স্যালভেজ ডেফিসিয়েন্সি, পিউরিন স্যালভেজ পাথওয়ে। স্যালভেজ শব্দের অর্থ না জেনে এই পর্যন্ত যারা মানে এই পর্যন্ত চলে আসছেন, এই স্ক্রিন দেখা যাচ্ছে না? কখন দিছে এই মেসেজ? এটা তো হওয়ার কথা না। দাঁড়ান সর্ট আউট করি। স্ক্রিন কি এতক্ষণ কেউই দেখেন নাই, নাকি একজন দুজন দেখে নাই? রেসপন্স, কুইক রেসপন্স করেন। দেখা যাচ্ছিল, যারা দেখতে পারেন নাই তাদের জন্য দুঃখিত। ফিক্স করেন, কেমনে দেখবেন? আপনি আমারে সিলেক্ট করেন, অন্য কাউরে সিলেক্ট করতে যাচ্ছে, অথবা কিছু একটা হয়েছে জুমে, জুমে ইউজ করা শিখেন। চলে আসি। আচ্ছা, স্যালভেজ মানে কি? স্যালভেজ মানে হলো রিইউজ করা, রিসাইক্লিং করা। ওকে, সো পিউরিনের ব্যাপার, যেটা পিউরিন আমরা ডিনোভো সিনথেসিস করি, ডিনোভো সিনথেসিস মানে হলো নতুন করে সিনথেসিস, আর সালভেজ মানে হলো রিসাইকেল করা। ওকে, পুরো জিনিসটা লাগে কিনা ভাই, পুরো জানলে ভালো, পড়ে একবার পড়ছেন সেটা মোর দ্যান ওয়েলকাম, ঠিক আছে? এই এই পেজের মধ্যে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ফাইনাল পাথওয়ে গুলো বেশি ইম্পর্টেন্ট। ফাইনাল পাথওয়ে গুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে, যে পিউরিনটাকে আমি কিভাবে কিভাবে মেটাবলিজম করতে পারি। তাহলে পিউরিনের কম্পোনেন্ট গুলো আমার ফাইনাল মেটাবলিক পাথওয়েতে ঢোকার একটা ফেজ হলো তো হাইপোজ্যান্থিন। হাইপোজ্যান্থিনটা জ্যান্থিনে আসতে পারে, অথবা গুয়ানিনটাও জ্যান্থিন পর্যন্ত আসতে পারে। এই অংশটুকু হলো বেশি ইম্পর্টেন্ট। ওকে, এই পুরো পেজের মধ্যে এই অংশটুকু বেশি ইম্পর্টেন্ট। এখন একটা, আমরা যখন হাইপোজ্যান্থিন পর্যন্ত চলে আসি, এই হাইপোজ্যান্থিন থেকে এখন আমি আবার কি করতে পারি? রিসাইকেল করতে পারি। ঠিক আছে, আমি এটাকে সহজ করে দিলাম, সিম্পল করে দিলাম, যে মিনিমাম কতটুকু জানলে আমরা এটা করতে পারবো। ওকে, তাহলে আমাদের এই ব্রেকডাউনের মধ্যে এই কম্পোনেন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হাইপোজ্যান্থিন থেকে জ্যান্থিন, তারপরে ইউরিক অ্যাসিড, তারপরে অ্যালান্টোইন। ওকে, এভাবে বডি থেকে এক্সক্রিশন হয়ে গেল। তাহলে এই পাথওয়ে থেকে মানে কি আমার ক্যাটাবলিজম শুরু। কিন্তু ওই ক্যাটাবলিজম থেকে যারা যারা বলছেন যে স্ক্রিন দেখা যাচ্ছে না, তারা এখন দেখতে পাচ্ছেন কিনা খেয়াল করেন, না হলে জুম থেকে বের হয়ে আবার জুমে জয়েন করেন, এবং মেম্বার পার্টিসিপেন্ট যারা আছে সেখানে মাসুম নামে ক্লিক করেন,
সামহাও কিছু একটা করেন, পেয়ে যাবেন। আমি ক্লাস রাইখা এখন আমি এই জিনিস ফিক্স করতে পারবো না, যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট স্ক্রিন দেখতেছে, এবং আই ডোন্ট সি এনি প্রবলেম ফ্রম মাই এন্ড। ওকে, অলরাইট। সো হাইপোজ্যান্থিন থেকে জ্যান্থিন, দেন ইউরিক অ্যাসিড, তারপরে অ্যালান্টোইন। ওকে, রিসাইকেল মানে হলো আমি হাইপোজ্যান্থিনকে আমি আবার ব্যাক করব, যে হাইপোজ্যান্থিন থেকে আমি রিসাইক্লিং করব। সো দুইটা কোশ্চেন ইম্পর্টেন্ট। কোন জিনিসটাকে রিসাইকেল করা হয়? হাইপোজ্যান্থিন। কোন এনজাইমটা দিয়ে রিসাইকেল করা হয়? এসজিপিআরটি। এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। ওকে, রিসাইকেল করার জন্য কি দরকার হয়? পিআরপিপি। এই রিসাইকেল যদি আমি করতে না পারি, অর্থাৎ এই এনজাইমটাতে যদি সমস্যা থাকে, তাহলে আমি রিসাইকেল করতে পারতেছি না, এসজিপিআরটি। এই রিসাইকেল যদি আমি করতে না পারি, আমার ডিজিজের নাম কি? ওকে, তাহলে রিসাইকেল করতে না পারলে আমার ডিজিজের এই শুরু হয়ে গেল মেইন ইম্পর্টেন্ট পড়া। রিসাইকেল করতে না পারার ডিজিজের নাম হলো লেশ নাইহান সিনড্রোম। এবং আমি যদি রিসাইকেল করতে না পারি, তার মানে কি আমার বডিতে পিউরিনের পরিমাণ কমে গেল, আর আমার পিউরিনের যে এক্সক্রিশন, মেটাবলিক এক্সক্রিশন, সেটা বেড়ে গেল। পিউরিনের এক্সক্রিশন গুলো যখন বেরোবে যাবে, আমার বডি থেকে বেড়ে যাবে, সেটা ইউরিক অ্যাসিড হিসেবে বেড়ে যাবে, ইউরিক অ্যাসিডের প্রোডাকশন বেড়ে যাবে, এবং ইউরিক অ্যাসিডের প্রোডাকশন বেড়ে যাওয়া রিলেটেড আমি কিছু ম্যানিফেস্টেশন পাবো। তাহলে লেশ নাইহান সিনড্রোমে দুইটা সমস্যা। সেন্ট্রাল সমস্যা হলো আমি রিসাইকেল করতে পারতেছি না। রিসাইকেল করতে না পারার কারণে আমার বডির যে সেন্ট্রাল পুল, পিউরিনের পরিমাণ, সেটা এখন কম, নাম্বার ওয়ান। নাম্বার টু, পিউরিনের যে মেটাবলিক এন্ড প্রোডাক্ট, সেগুলো বডি থেকে বেশি বেশি প্রডিউস হচ্ছে, বেশি বেশি বেড়ে যাচ্ছে, অথবা আমি এন্ড প্রোডাক্ট গুলো বেশি তৈরি করতেছি, সেটা হলো ইউরিক অ্যাসিড। অর্থাৎ এখন আমি ইউরিক অ্যাসিড বেশি বেশি প্রডিউস করার কিছু সিমটমও দেখতে পাবো। রাইট? ওকে, ডিফেক্ট ইন দ্য পিউরিন সালভেজ। এখন আমি এটার মধ্যে এখন আমি ফোকাস করবো যে লেশ নাইহান সিন্ড্রোমে তাহলে আমি কি পাওয়া যাচ্ছে। অ্যাবসেন্ট, এই এনজাইমটার নাম ওরা আপনাকে জিজ্ঞেস করবেই। এটা অ্যাবসেন্ট হওয়ার কারণে আমার পিউরিনের কোন অংশ পাওয়া যাচ্ছে না? গুয়ানিন পাওয়া যাচ্ছে না, হাইপোজেনথিন পাওয়া যাচ্ছে না। এখন কম্পেনসেটরি আমি কি করব? নতুন করে আবার পিউরিন বাড়ানো শুরু করব। এটা একটা ওই যে একাডেমিক কোশ্চেন অথবা এক্সপ্লানেশন, যে ওয়েল, আমার তো পিউরিন ডেফিসিয়েন্সি, তা ডেফিসিয়েন্সি হওয়ার পরে আমার আবার মেটাবলিক প্রোডাক্ট, এন্ড প্রোডাক্ট বাড়বে কেন? কারণ আমি নতুন করে আবার বাড়াইতেছি। নতুন করে বাড়ানোর জন্য আমার ফ্লোটা ইউনিল্যাটারাল হয়ে গেছে, মানে একদিকে আগাচ্ছে। তৈরি করতেছি, ভেঙে ফেলতেছি, তৈরি করতেছি, ভেঙে ফেলতেছি। আমি যদি রিসাইকেল করতাম, ধরেন আপনার যে বাসার যে ট্র্যাশ ক্যান, ঠিক আছে, ধরেন আপনার যে বাসার ট্র্যাশ ক্যান, আমি যদি ট্র্যাশ ক্যানটাকে যদি আপনি আবার রিসাইকেল করতেন, তাহলে কিন্তু আপনার ট্র্যাশের পরিমাণ কমতো। কিন্তু আপনি ট্র্যাশে রিসাইকেল করতে পারেন না, তাহলে নতুন জিনিস আপনি বাইরে থেকে, গ্রোসারি থেকে কিনে আনেন, সেটা এদিকে যায়, আবার নতুন করে কিনে আনেন, এটা এদিকে যায়, আবার নতুন করে কিনে আনেন, এটা এদিকে যায়। দ্যাটস ওয়াই এখন ট্র্যাশ ক্যান বেশি বেশি ফিল আপ হচ্ছে আগের চেয়ে। তাহলে এটা হলো একটা জিনিস, যে একটা মানুষের যদি ইন জেনারেল পিউরিন ডেফিসিয়েন্সি থাকে, তারপরও তার কি করে এক্সক্রিশন প্রোডাক্ট বেড়ে যাচ্ছে? কারণ হলো সে রিসাইকেল করতে না পারার কারণে তার নিউ সিনথেসিস বেড়ে যাচ্ছে, এবং যা যা নতুন সিনথেসিস হচ্ছে তার সবকিছু এক্সক্রিশনে যাচ্ছে। এই জন্য অ্যাগেন আমি পুরোপুরি ডিটেলস পড়াবো না এটা। ফাইন্ডিংস গুলো কি কি? একটা স্টুডেন্ট যদি এই এত টাইনি ডিটেলস এক্সপ্লেনেশন না জেনে যদি দুইটা কথা জানে যে লেশনাহান সিনড্রোম জিনিসটা কি, তার ফাইন্ডিংস গুলো কি, সে পরীক্ষায় পাশ করে ফেলবে। ঠিক আছে? তাহলে এটার এটার ইয়া কি, কি বলতে চাইছিলাম, লেশনাহান সিনড্রোম থেকে আমাদের পরীক্ষায় জানতে হবে কি? এনজাইমের নাম, তার ফাইন্ডিংস গুলো কি, ঘটনাগুলো কি ঘটে, এক্সেস ইউরিক অ্যাসিড প্রোডাকশন। নাম্বার থ্রি, জানতে হবে এটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ যখন বলবে, তখন আপনাকে ফ্যামিলি ট্রেটটা কিরকম দেখাবে, ম্যাটার্নাল আঙ্কেলের হয়েছিল এরকম দেখাবে। ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, সেলফ মিউটিটেশন, অ্যাগ্রেশন, হুইচ ইজ ভেরি ইউনিক। সেলফ মিউটিটেশন, নিজের হাত নিজে কামড়া খেয়ে ফেলে। অ্যাগ্রেশন, বাচ্চাটা খুব অ্যাগ্রেসিভ। এবং হাইপার ইউরেসেমিয়ার কিছু ফাইন্ডিংস এর মধ্যে বলবে ডায়াপারের মধ্যে স্যান্ড পাওয়া যাচ্ছে, ডায়াপারের মধ্যে এরকম ক্রিস্টাল পাওয়া যাচ্ছে। গাউটের জন্য সে বলবে জয়েন্ট পেইন, এবং তার জয়েন্টের মধ্যে অ্যাকুট ইনফ্লামেশনের সাইন পাওয়া যেতে পারে। ডিস্টোনিয়া মানে হলো মাসেল কন্ট্রাকশন। ম্যাক্রোসাইটোসিস, এটা সবসময় থাকে না। এই পুরো ফাইন্ডিং গুলোকে মুখস্থ রাখাটা একটু কঠিন। ট্রিটমেন্ট হিসেবে কি দিব? ট্রিটমেন্ট হিসেবে আমরা বুঝতে হবে আমি কোন কম্পোনেন্টটাকে ট্রিটমেন্ট করতে পারি। আনফরচুনেটলি এই ট্রিটমেন্টের মধ্যে আমারও যে তার পিউরিন রিসাইকেল করতে পারতেছে না, এই অ্যাকচুয়াল ডিফেক্টটাকে ফিক্স করা যায় না। তাহলে একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট, যেটা তার এক্সেস যে ইউরিক অ্যাসিড প্রোডাকশন, সে এক্সেস ইউরিক অ্যাসিড প্রোডাকশনটাকে কোনোভাবে একটু ইনহিবিট করা যায় কিনা, অর্থাৎ ইউরিক অ্যাসিড রিলেটেড যে কমপ্লিকেশন গুলো, সেগুলোকে প্রিভেন্ট করা যায় কিনা, সেটা হলো ট্রিটমেন্ট। পরীক্ষা এখানে ট্রিটমেন্ট জিজ্ঞেস করবে অ্যালোপিরিনাল আর হলো ফিভোকজেস্টেট। এখান থেকে আমরা আরেকটা এনজাইম সম্পর্কে জানবো। এই এনজাইম নিয়ে আপনাকে সরাসরি এখান থেকে কোনো কিছু কোনোদিন জিজ্ঞেস করবে না,
যে বলো এই এনজাইমটা ডেফিসিয়েন্সি হলে তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে, কিন্তু একটু ফ্যামিলিয়ার হবে যে অ্যাকচুয়ালি এনজাইমটা কোথায় থাকে, এটা কি মাথায় থাকে নাকি তাল গাছে থাকে। অ্যাডিনোসিন ডিআমাইনেজ ডেফিসিয়েন্সি এই কথাটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি শুনবো। এই অ্যাডিনোসিন ডিআমাইনেজ ডেফিসিয়েন্সি কথাটা আমি শুনি, কিন্তু আমি জানি না এনজাইমটা কই আছে, এই যে এনজাইমটা এখানে আছে এতটুকু জানলেই চলবে। অ্যাডিনোসিন ডিআমাইনেজ ডেফিসিয়েন্সি যখন হয়, এটা রিকোয়ার হলো টু ডিগ্রেডেশন অফ অ্যাডিনোসিন অ্যান্ড ডিঅক্সি অ্যাডিনোসিন হুইচ ইজ টক্সিক ফর লিম্ফোসাইটস। লিম্ফোসাইটের জন্য যদি টক্সিক হয়, তাহলে এটা কি লিম্ফোসাইটের পরিমাণ কমে যাবে, ডিএনএ প্রিকারসর কমে যাবে, লিম্ফোসাইট গুলো এফেক্টেড হবে। সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সির মধ্যে এই এনজাইমটা পাওয়া যায়। আমরা যখন সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি পড়বো, তখন আপনাকে ইন পার্টিকুলার এটা জিজ্ঞেস করবে। কিন্তু অ্যাডিনোসিন ডিআমাইনেজ ডেফিসিয়েন্সিতে পুরো মেটাবলিক অল্টারেশনটা কি হয়, এখান থেকে একটা জিনিস জানলে চলবে, যেহেতু এনজাইমটা হলো অ্যাডিনোসিন ডিআমিনেজ ডেফিসিয়েন্সি, অ্যাডিনোসিনকে ব্রেক করার, অর্থাৎ অ্যাডিনোসিন পাওয়া যাচ্ছে না, সরি অ্যাডিনোসিন বেড়ে যাচ্ছে, অ্যাডিনোসিনকে ব্রেক করা হচ্ছে না, এবং সেই অ্যাডিনোসিনটা লিম্ফোসাইটের প্রতি টক্সিক। শুধুমাত্র এইটুকু জানলে চলবে। 2 নম্বর জিনিস জানতে হবে, এটা অটোসোমাল রিসেসিভ সেন্স মেক করে, কারণ এটা এনজাইম ডেফিসিয়েন্সি। যখন কোনো এনজাইম ডেফিসিয়েন্সি, ইট শুড বি অটোসোমাল রিসেসিভ অর এক্স লিঙ্ক রিসেসিভ। তারপরের কথা যেটা, সেটা এই ডিজিজটার নাম কি, অ্যাকচুয়ালি ডিজিজটার নাম হলো সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি। কেন সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি বলি, কারণ দুইটা আর্ম আমার এফেক্টেড, সেল মেডিটেড ইমিউনিটিও এফেক্টেড এবং হিউমারাল ইমিউনিটি এফেক্টেড। জেনেটিক কোডের ফিচার গুলো সম্পর্কে আমাদেরকে একটু আইডিয়া করতে হবে, জেনেটিক কোড গুলো মানে কি। এখানে টার্মিনোলজি গুলো সম্পর্কে একটু জানবো আমরা। ইউনিভার্সাল শব্দের অর্থ কি, কমালেস নন ওভারল্যাপিং শব্দের অর্থ কি, আনএম্বিগুয়াস কথা শব্দের অর্থ কি, ডিজেনারেট শব্দের অর্থ কি, শব্দের অর্থগুলো জানলে চলবে। আমাদের পরের পেজটা হলো সুপার ডুপার হাইয়েল একটা পেজ, এই পেজ থেকে একটা দুইটা কোশ্চেন চলে আসাটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম কথা, এটা পড়ার অ্যাড্রেস করার উপায় হলো আপনি নিজে নিজে আপনি এটা স্টোরিটা জানেন কিনা, যে একটা ডিএনএ রিপ্লিকেশন কিভাবে হয়। তাহলে প্রথমে তো ডিএনএটা এরকম পেঁচানো ছিল, দুইটা হেলিক্স এরকম পেঁচানো ছিল, তাহলে এটাকে আমি আনউইন্ড করছি। আনউইন্ড করার পরে আমি চেষ্টা করছি যে এরা দুইজন যেন আমার পুনরায় রিইউনাইট না হয়, তারপরে আমি সিনথেসিস করা শুরু করছি। ঠিক আছে, এটা হলো খুব শর্ট স্টোরি। এই শর্ট স্টোরিটা জানার পরে আপনি জাম্প করবেন যে এখানে আমাকে পরীক্ষা থেকে কি কি জিজ্ঞেস করবে। অরিজিন অফ রিপ্লিকেশন, আমি বুঝবো কি করে যে কোথায় অরিজিন হবে, কোশ্চেন জিজ্ঞেস করবেন যে একটা ডিএনএ তো অনেক লম্বা, বুঝবো কি করে যে কোথায়, হোয়ার, অরিজিন অফ রিপ্লিকেশন বুঝবো কি করে। লোকেশনটা অ্যাকচুয়ালি কি, লোকেশনটা যেখানে এটি রিচ। আমি তো ওইখানে অ্যাটাক করলাম, অ্যাটাক করার পর আমি সেটাকে খোলার চেষ্টা করলাম, প্যাচ গুলোকে আমি একটু খোলার চেষ্টা করলাম, তাই তো। এই যে প্যাচ গুলোকে আমি একটু খোলার চেষ্টা করলাম, এটা দিয়ে আমি কি তৈরি করলাম, রেপ্লিকেশন ফর্ক তৈরি করলাম। প্যাচ গুলো আমি খুলতেছি কি দিয়ে, কোন এনজাইম দিয়ে, প্যাচ গুলো আমি খুলতেছি হেলিকেজ দিয়ে। যখন আমি এক জায়গায় এরকম প্যাচ খুলতেছি, তখন আরেক জায়গায় বেশি বেশি প্যাচ হয়ে যাচ্ছে, ওভার ক্রাউডেড হয়ে যাচ্ছে। এবং আমি এই প্যাচটাকে খোলার পরে আমি চেষ্টা করবো এটা যেন আবার রিইউনাইট না হয়ে যায়। সেটাকে চেষ্টা করতে হবে যে ওকে এটাকে সেপারেটেড রাখো, এটা যেন রিইউনাইট না হয়। কিভাবে এটাকে আমি রিইউনাইট হওয়া সেপারেট করতে পারবো, রিঅ্যানিলিং অর্থাৎ পুনরায় বাইন্ড হওয়াটাকে কিভাবে প্রিভেন্ট করব, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন দিয়ে। অলওয়েজ অ্যাস্ক কোশ্চেন এন্ড অ্যান্সার ইউর ওন কোশ্চেন, ওকে। আচ্ছা, যে কথা বললাম, এভাবে যদি আমি সামনে আগাইতে থাকি, আমার এই জায়গাতে ওভার ক্রাউডেড হওয়া শুরু করবে। সেই ওভার ক্রাউডিংটা আমি কিভাবে প্রিভেন্ট করব, ডিএনএ টপোআইসোমারেজ দিয়ে প্রিভেন্ট করব। আচ্ছা, এখন শুরু হয়ে গেল আমার নতুন চেইন সিনথেসিসের পালা। এই নতুন চেইন সিনথেসিসের জন্য কাজে লাগবে কার, প্রথমে যে শুরু করবে, ইনিশিয়েট করবে, সে হলো প্রাইমেস। প্রাইমেসটা কেন লাগবে, কারণ হলো সে প্রথম কাজটা করতে পারে না, এই জন্য এখানে আরএনএ প্রাইমার দরকার হয়। তাহলে প্রাইমেস জিনিসটা কি, প্রাইমেস জিনিসটা এক ধরনের ডিএনএ পলিমারেজ, যে কিনা শুরু করবে ছোট্ট একটা আরএনএ এর মতন একটা সেগমেন্ট শুরু করবে, ঠিক আছে। ডিএনএ পলিমারেজ 3 জিনিসটা কি, যে কিনা এখন চেইনটাকে ইলংগেট করবে। নিজেকে আস্ক করবেন যে কোন ডিরেকশনে ইলংগেট করবে, কোন ডিরেকশনে রিড করবে টেমপ্লেটটাকে, কোন ডিরেকশনে ইলংগেশন হবে, ওকে। তাহলে সিনথেসিস হবে যে ডিরেকশনে, রিডিং হবে তার অপোজিট ডিরেকশনে। অ্যাগেন নিজেকে আমাদের এখানে মানে কগনিসেন্ট করতে হবে যে আমি মনে আছে কিনা যে আমি কিভাবে পড়ি। ডিএনএ পলিমারেজ 1 এর কাজ কি, ডিএনএ পলিমারেজ ওয়ানটা থাকবে হলো প্রোক্যারিওট অনলিতে। সে, ওই যে আমি বললাম যে প্রথমে আমি একটা ছোট্ট আরএনএ প্রাইমার যুক্ত করছিলাম, কারণ ইনিশিয়েশনটা সে করতে পারে না, প্রথম পয়েন্ট সে শুরু করতে পারে না। তাহলে ওইটারে তখন আমার রিমুভ করতে হবে, সেটাকে রিমুভ করার জন্য হলো ডিএনএ পলিমারেজ ওয়ান। তাহলে ডিএনএ পলিমারেজ ওয়ান কিভাবে কাজ করে, তার একটা এক্সোনিউক্লিয়াস ফাংশন আছে।
তাহলে ডিএনএ পলিমারেজের একটা কোনো ইউনিক ক্যারেক্টার আছে কিনা নিজে বইতে লিখে রাখবো যে হোয়াট ইজ দ্য ইউনিক ক্যারেক্টার অফ ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1 এর ইউনিক ক্যারেক্টার হলো, নাম শুনলে বোঝা যাচ্ছে সে শুধু সিনথেসিস করে, কিন্তু মজার ব্যাপার সে কিন্তু শুধু সিনথেসিস করে না, সে এক্সক্লুশন করতে পারে, কেটে ফেলতে পারে। তার একটা এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি আছে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমরা জানি আমাদের একটা চেইন হয়েছে ফ্র্যাগমেন্টেড, এখন সেই ফ্র্যাগমেন্টেড পোর্শন গুলোকে জয়েন করে দিতে হবে। সেই ফ্র্যাগমেন্টেড চেইন গুলোকে জয়েন করে দেওয়া, ওকাজাকি ফ্র্যাগমেন্ট গুলোকে জয়েন করে দেওয়ার কাজ হলো ডিএনএ লাইগেজ। নিজেকে কোশ্চেন করবেন, আচ্ছা ডিএনএ লাইগেজের কাজ কি? অথবা আচ্ছা ওই যে একটা চেইন ছিল না যে ফ্র্যাগমেন্টেড, ওটাকে কিভাবে আমরা ইউনিয়ন করব? অথবা এখানে যখন পড়বো আচ্ছা প্রাইমেস কেন লাগবে? আচ্ছা এই যে আরএনএ প্রাইমারটা যে যুক্ত হলো, সে আরএনএ প্রাইমারটা এখন আরএনএ থেকে গেলে হবে নাকি, কিভাবে রিমুভ করব? আচ্ছা রিমুভ করবো তাহলে কোন এনজাইম দিয়ে? আচ্ছা রিমুভ যখন করলাম ডিএনএ পলিমারেজ 1 দিয়ে, দ্যাট মিনস ডিএনএ পলিমারেজের একটা অ্যাক্টিভিটি হলো এক্সোনিউক্লিয়াস, রাইট? আচ্ছা লেকচারের এই অবস্থায় ছোট্ট একটা ফিডব্যাক আপনাদের কাছ থেকে, এম আই গোয়িং টু ফাস্ট? ইয়েস, নো? ইট শুড বি ফাস্ট, ইট শুড বি ফাস্ট। এই জন্য আমি আগে না করছি কোনো বিগিনার ঠিগিনার এখানে না আসতে। মানুষ আসলে তো আমার টাকা পাওয়ার, আমার তো লাভ, আমার তো লস না। কিন্তু আমি কিন্তু না করছি কোনো বিগিনার এখানে আসা যাবে না। আর এনার্জি নিয়ে আসতে হবে, কালকে থেকে ভালো করে এনার্জি নিয়ে আসবেন। ওকে চলেন শুরু করি। যাক, শুনে ভালো লাগলো। আই এম নট গোয়িং টু ফাস্ট। ওকে, পারফেক্ট। যতটুকু পারেন গ্রাস্প করার চেষ্টা করেন, যতটুকু পারেন নেওয়ার চেষ্টা করেন। ইফ ইউ ফিল ইটস সো ফাস্ট, ইটস ওকে। রেকর্ডিং থাকবে এবং আপনার রিকভার করার জন্য, এই ট্রমা থেকে রিকভার করার জন্য একটা টাইম থাকবে। ওকে, বেশি ফাস্ট আমিও যাব না, আমি তো নিজেরে হার্ম করে ফেলবো না, তাই না? আমি পরে নিজেরে হার্ম করলে আপনি আবার আমার বলবেন সুইসাইডাল। ওকে, আমি বেশি ফাস্ট যাব না, আমি কি মাথা ফাটা ফেলবো নাকি? আসি, এটা বেশি ফাস্ট না। আপনাকে জাস্ট কথাগুলো বলে বলে শেষ করি, দেখি কতদূর যে আমি। অ্যাগেন এই প্রোগ্রামটা আমার একদম নতুন, আমাকে নিজেকে অনেক কিছু শিখতে হবে যে আসলে কিভাবে এটা শেষ করা যায়, কতটুকু সময় লাগে আমি নিজেও জানি না। ঠিক আছে, তো আমিও শিখতেছি আপনাদের সাথে, চলেন লেটস এনজয় দ্য প্রসেস। ওকে, অলরাইট। এরপরে কথা টেলোমারেজ নিয়ে কথা বলছি। টেলোমারেজ কি? এই যে আপনি আনউইন্ড করে বসে আছেন, এখন আবার নতুন করে উইন্ড করেন, নতুন করে আবার প্যাচ লাগাই দেন, এটাই হলো টেলোমারেজের। ও না 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 না, টেলোমারেজের কাজ এটা না, সরি। টেলোমারেজের কাজ হলো সবার শেষের দিকে যে এটাকে আর অ্যাড করা যায় না, এটা হলো টেলোমারেজ। ঠিক আছে, সবার এই জায়গায় যে একটু ডেফিসিয়েন্সি থেকে যায়, এই ডেফিসিয়েন্সিটাকে প্রিভেন্ট করার জন্য আমাকে এই জায়গায় আমি আবার একটা নতুন আরএনএ টেমপ্লেট নিয়ে আসি এবং রিভার্স ট্রান্সক্রিপশনের মতন ঘটনা ঘটে। সেই কাজটা যে করে সেটা হলো টেলোমারেজ। টেলোমারেজটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমার মিস ইয়ে করা উচিত হয় নাই। ঠিক আছে, সো টেলোমারেজটা খুবই ইম্পর্টেন্ট। টেলোমারেজটা থাকতেছে ইউক্যারিওটসে। টেলোমারেজ অ্যাক্টিভিটি থাকে দুই ধরনের সেলে। নাম্বার ওয়ান হলো ক্যান্সার সেল, নাম্বার টু হলো, দুই ধরনের সেল এটার অ্যাক্টিভিটি বেশি। নাম্বার ওয়ান হলো ক্যান্সার সেল, নাম্বার টু হলো স্টেম সেল। মনে থাকবে। এখানে একটা ঘটনা ঘটে, সেটা হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কেন? কারণ এখানে যে টেমপ্লেট হিসেবে কাজ করে সে হলো আরএনএ। এখানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, তাই এতটুকু জানলেই চলবে। ডিএনএ রিপেয়ার সিস্টেমটা সম্পর্কে একটু পড়ি আমরা। হোমোলোগাস এন্ড জয়নিং কখন হয়? নিজের প্রতি নিজে কোশ্চেন করবেন, হোমোলোগাস এন্ড জয়নিং এই রিপেয়ারটা কখন দরকার হয়? কোন ধরনের ব্রেকের পরে এই রিপেয়ারটা দরকার হয়? হোমোলোগাস হোমোলোগাস এন্ড জয়নিং কোন ধরনের ডিএনএ রিপেয়ারের পরে এই ঘটনাটা ঘটে? ওকে, হোমোলোগাস রিকম্বিনেন্স কখন, কোন ধরনের ড্যামেজের পরে এই ঘটনাটা ঘটে? হোমোলোগাস রিকম্বিনেশন কোন ডিজিজের সাথে রিলেটেড? BRCA1 BRCA2 মিউটেশন এবং ফ্যানকুনি অ্যানিমিয়া। বুঝাই যাচ্ছে ফ্যানকুনি অ্যানিমিয়া পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, BRCA BRCA2 টা ইম্পর্টেন্ট। ওকে, নিউক্লিওটাইড এক্স এক্সিশন রিপেয়ার এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ার এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কথা শুনেই বোঝা যাচ্ছে আমি নিউক্লিওটাইডকে প্রথমে দুই ভাগে ভাগ করি, যদি খেয়াল না করে থাকেন। ডাবল স্ট্র্যান্ড রিপেয়ার, সিঙ্গেল স্ট্র্যান্ড রিপেয়ার। ডিএনএ দুইটা স্ট্র্যান্ডকে আমি ঠিক করতে যাচ্ছি, আর এটা হলো ডিএনএ দুইটা স্ট্র্যান্ড না, ডিএনএ একটা স্ট্র্যান্ডকে আমি রিপেয়ার করতে যাচ্ছি। ছবির দিকে তাকালে হয়ে যাচ্ছে। ওকে,
তাহলে প্রথমে ছবি দেখলে আপনার যাদের কনসেপ্টে সমস্যা আছে, তাহলে ছবি দেখলে দেখে দেখে ঠিক করে ফেলেন যে আসলে ঘটনাটা কি করতেছে, এটাকে কিভাবে আমি আবার ঠিক করে ফেলতেছি। একটা তার একটা কানেক্ট হয়ে গেলে তখন সেটাকে ঠিক করাটা হলো হোমোলোগাস রিকম্বিনেশন। সিঙ্গেল স্ট্যান্ড রিপেয়ারের মধ্যে পরীক্ষায় মেইন কম্পোনেন্ট হলো কখন কোন রিপেয়ার। মনে থাকবে, কোশ্চেনটা হবে এটা, কোন ধরনের ড্যামেজের জন্য কোন রিপেয়ারটা, এই ম্যাচিংটা পরীক্ষায় আসবে, দ্যাটস ইট। নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ারটা কখন হয়? ড্যামেজ বেইজে যখন ড্যামেজ হচ্ছে তখন। এবং সেটা সাথে ডিজিজ রিলেটেডটা কি, সেটা হলো জেরোডার্মা পিগমেন্টোসম। ওকে, জেরোডার্মা পিগমেন্টোসম হয় কখন? ইনএবিলিটি টু রিপেয়ার ডিএনএ পাইরিমিডিন ডাইমার্স ফর্ম বাই দা ইউভি এক্সপোজার। এই কথা দিয়ে কি কি থিঙ্ক করা যেতে পারে? মানে আপনাকে এরকম একটা প্রেজেন্টেশন আসবে পেশেন্টের, যার স্কিন প্রেজেন্টেশন বলতেছে, যেটা কিনা রোদে যাওয়ার পরে খুব বেশি অ্যাগ্রাভেট হয়। তার রিস্ক ফ্যাক্টর গুলো কি কি? ফটোসেন্সিটিভিটি আর ক্যান্সার, স্কিন ক্যান্সার। কোন ফেজে রিপেয়ারটা হয়? অ্যানাদার ইম্পর্টেন্ট থিং। কখন আমি এই রিপেয়ারটা করব? এই রিপেয়ারটা করব আমি G1 ফেজে। ওকে, আমরা এখান থেকে একটু ছবিতে চলে যাচ্ছি, ছবিটা ইম্পর্টেন্ট। যখন একটা পেশেন্টের ইউভি এক্সপোজার হয় তখন তার পাইরিমিডিন ডাইমার তৈরি হয়ে যায়। পাইরিমিডিন ডাইমার তৈরি হওয়া মানে কি? আমরা জানি একটা পিউরিনের সাথে একটা পাইরিমিডিনের কানেক্ট হওয়ার দরকার ছিল, ওর সাথে ওর কানেক্ট হওয়ার কথা ছিল, ওর সাথে ওর কানেক্টেড থাকার কথা ছিল। ইনস্টেড অফ দ্যাট কি হয়ে বসে আছে? ওরা দুইজন কানেক্টেড হয়ে বসে আছে। এটাকে বলা হয় পাইরিমিডিন ডাইমার। যখন এরকম পাইরিমিডিন ডাইমার তৈরি হয়ে যায়, তখন সেই পাইরিমিডিন ডাইমারটাকে এক্স মানে কেটে ফেলে দূর দূর- ঠিক করতে হয়। এটাকেই বলা হয়, এটাকে এটাকে আমরা বলতেছি নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ার, বেজ এক্সিশন রিপেয়ার। এখানে ডাইমার তৈরি হচ্ছে না, এখানে ডাইমার তৈরি হচ্ছে না, এটা একটা বেজ অল্টার্ড হয়ে যাচ্ছে। বেজ স্পেসিফিক গ্লাইকোসাইলেট রিমুভস দ্য অল্টার্ড বেজ। এখানে ডাইমার না, কিন্তু এখানে বেজটা অল্টার্ড হয়ে গেছে, একটা বেজটা চেঞ্জ হয়ে গেছে। তখন আমি ওই অংশটাকে কেটে ফেলবো, নতুন করে সিনথেসিস করব, লাইয়েজ দিয়ে সেটাকে আমি ফিক্স করে ফেলবো। ওকে, এখন এখানে আপনার একটা এনজাইমের নাম জানতে হবে, যে এই যে একটা চেইনের মাঝখান থেকে একটা বেজ কে সরানোর এনজাইমটার নাম কি? এই মাঝখানে চেইনের মাঝখান থেকে একটা বেজ কে সরানোর যে এনজাইমটা, সেটার নাম হলো এন্ডোনিউক্লিয়াস। আর একটা প্রান্ত থেকে বেজ সরানোর যে এনজাইমটা, তার নাম হলো এক্সোনিউক্লিয়াস। আশা করি বুঝতে পারছেন। তারপরের কথা হলো মিসম্যাচ রিপেয়ার। মিসম্যাচ রিপেয়ার থেকে পরীক্ষা সবচেয়ে বেশি আসবে যেটা, সেটা হলো এটার সাথে কোন ডিজিজটা অ্যাসোসিয়েটেড এবং এটা সেল সাইকেলের কোন ফেজে ঘটতেছে। বেজ এক্সিশন রিপেয়ার সেল সাইকেলের কোন ফেজে ঘটতেছে। টেক হোম মেসেজ হলো এই পেজ থেকে হোমোলোগাস নন হোমোলোগাসের চেয়ে বেশি ইম্পর্টেন্ট লাস্টে তিনটা, নিউক্লিওটাইড বেজ এক্সিশন মিসম্যাচ রিপেয়ার। জিজ্ঞেস করবে কখন হয়, অ্যাসোসিয়েটেড ডিজিজের নাম কি, কোন ফেজে হয়। দ্যাটস ইট, দেন মুভ ফরওয়ার্ড। মিউটেশন ইন দ্য ডিএনএ তে আপনাকে জিজ্ঞেস করবে যে, এখান থেকে পরীক্ষা আপনাকে জিজ্ঞেস করতে হবে ট্রানজিশন, একটা বেসিক কনসেপ্ট সরাসরি পরীক্ষা নাও আসতে পারে। হোয়াট ডু মিন বাই ট্রানজিশন, হোয়াট ডু মিন বাই ট্রান্সভার্সন। সাইলেন্ট মিউটেশন মানে কি? সাইলেন্ট মিউটেশন মানে হলো একই রকম অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে কিন্তু আরএনএটা চেঞ্জ হয়ে গেছে, থার্ড পজিশন অফ দ্য কোডন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু স্টিল সেম অ্যামাইনো অ্যাসিড তৈরি করতেছে। মিসসেন্স মিউটেশনটা কোন ডিজিজে পাওয়া যাচ্ছে? মিসসেন্স মিউটেশনের কারণে টোটাল অ্যামাইনো অ্যাসিডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সাম এক্সটেন্ট সিমিলার ক্যারেক্টার কেমিক্যাল স্ট্রাকচার, মানে ক্যারেক্টারটা সেম কিন্তু তার অ্যামাইনো অ্যাসিডটা চেঞ্জ হয়ে গেছে। ননসেন্স মিউটেশনটার জন্য হলো সবচেয়ে খারাপ, এটাতে আর্লি স্টপ কোডন চলে আসতেছে। আর্লি স্টপ কোডন চলে আসা মানে হলো টোটালি নন ফাংশনাল একটা প্রোটিন তৈরি হচ্ছে। সাইলেন্ট মিউটেশন ফাংশনিং প্রোটিন। মিসসেন্স মিউটেশন স্টিল দেয়ার ইজ এ প্রোটিন, স্টিল দ্য প্রোটিন ইজ অল্টার্ড, বাট সাম এক্সটেন্ট কাজ করতেছে। যেমন সিকেল সেল ডিজিজ, আর হিমোগ্লোবিনটা যে একেবারে কাজ করতেছে না সেটা বলা যাবে না, বাট অল্টার্ড, সে অল্টার্ড এর জন্য আমি ডেফিসিয়েন্সি পাবো। ননসেন্স মিউটেশন হলো প্রিমেচুরলি আমি প্রোটিন সিনথেসিসটাকে স্টপ করে দিলাম, মোস্ট লাইকলি আমি প্রোটিনের ডেফিসিয়েন্সি পাবো, নন ফাংশনাল প্রোটিন পাবো, যেটা কোনো কাজই করতেছে না, নো ফাংশন অ্যাট অল। তিনটার মধ্যে সবচেয়ে বেশি সিভিয়ার হলো ননসেন্স মিউটেশন, একেবারে কোনো সিমটম প্রডিউস করবে না, সে হলো সাইলেন্ট মিউটেশন। পরীক্ষা আসবে ডিজিজের এক্সাম্পল। মিসসেন্স মিউটেশনটা আসে হলো সিকেল সেল ডিজিজে। সাইলেন্ট মিউটেশনের ক্ষেত্রে আপনাকে একটা স্টোরি বলবে, ঘটনা এরকম ঘটতেছে বাট স্টিল প্রডিউসিং দ্য সেম অ্যামিনো অ্যাসিড, বলো কোন ধরনের মিউটেশন, বলবেন সাইলেন্স মিউটেশন। আরেকটা জায়গায় বলবে যে অনেক আগে টার্মিনেট হয়ে গেল প্রোটিন সিনথেসিস, বলো কোন ধরনের মিউটেশন, আপনি বলবেন ননসেন্স মিউটেশন।
ফ্রেম শিফট মিউটেশন কি, স্প্লাইস সাইট মিউটেশন কি, পুরো জিনিস কি কি এটা না বুঝে যদি কেউ খালি ম্যাচিং করে ফেলতে পারে, মুখস্থ করে ফেলতে পারে, সেও কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। স্প্লাইস সাইট মিউটেশন পাওয়া যায় কোথায়? এতগুলো ডিজিজের নাম মনে না রাখা, দুইটা ডিজিজের নাম মনে রাখেন। নাম্বার ওয়ান বিটা থ্যালাসেমিয়া, নাম্বার টু মারফান সিনড্রোম। এই দুইটা জিনিস মনে রাখলে চলবে। ঠিক আছে। স্প্লাইস সাইট মিউটেশন কি? ফ্রেম শিফট মিউটেশন যখন হয়, ফ্রেম শিফট মিউটেশন হওয়ার কারণে তার ডাউন স্ট্রিম নষ্ট হয়ে যায়। এগেন তার ক্ষেত্রে প্রোটিনটা শর্ট হতে পারে, প্রোটিনটা লং হতে পারে, প্রোটিনটা ডিসরাপ্টেড হতে পারে। সো ডিপেন্ডস অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে। ফ্রেমশিপ মিউটেশন এগেন পুরো কনসেপ্ট যদি না থাকে, উইল নট বি এফেক্টেড ইনশাল্লাহ। একটা জিনিস পড়েন, সেটা হলো মাসকুলার ডিস্ট্রফি এবং সিস্টিক ফাইব্রোসিস, এই দুইটা জায়গাতে পাওয়া যাচ্ছে হলো ফ্রেমশিফট মিউটেশন। ল্যাক অপারেন্ট যদি আপনি না পড়েন কোনো সমস্যা নাই। ঠিক আছে। এই একটা দুইটা কঠিন জিনিস আপনার কাছে যদি কঠিন মনে হয়, জাস্ট গিভ আপ। কোনো সমস্যা নাই, আমরা লেস অ্যাগ্রেসিভ হবো। অলরেডি যদি একটা কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে রিভিশন করেন, আর যদি না থাকে জাস্ট গিভ আপ, মুভ ফরওয়ার্ড। এটা লো ইয়েল, মডারেট হাই ইয়েলও না। একটা দুইটা কোশ্চেন হয়তো বা ওয়ার্ল্ডে পাবেন, এটার জন্য প্যানিক হওয়ার কোনো কারণ নাই। একটা দুইটা কোশ্চেন হয়তো বা এনবিএমই তে দেখবেন মানে ইনফ্রিকুয়েন্টলি, অ্যাগেন প্যানিক হওয়ার কোনো দরকার নাই। ফাংশনাল অর্গানাইজেশন অফ দ্য ইউক্যারিওট জিন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে ঘটনাটা কি ঘটে। এখানে প্রথম একটা ফ্লো চার্ট দিছে। ডিএনএ তে কোডিং স্ট্যান্ড কোনটা, খুবই ইম্পর্টেন্ট। কোডিং স্ট্যান্ড কোনটা, নন কোডিং স্ট্যান্ড কোনটা। ট্রান্সক্রিপশন হওয়ার পরে প্রথমে যেটা তৈরি হলো সেটা হলো এমআরএনএ। এমআরএনএ থেকে স্প্লাইসিং তৈরি করে আমি ইন্ট্রন গুলোকে বাদ দিয়ে দিচ্ছি, যেগুলো আসলে পরবর্তীতে প্রোটিন তৈরি করবে না, অ্যামাইনো অ্যাসিড সিগন্যাল দিবে না। ইভেনচুয়ালি তৈরি হয়ে গেল আমার এমআরএনএ। সেই এমআরএনএটা এখন আমার তৈরি করবে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স মিলে একটা প্রোটিন, সেটা হলো আমাদের প্রোটিন। সেই প্রোটিনের মধ্যে আমরা আবার পাবো কিছু পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। রেগুলেশন অফ দ্য জিন এক্সপ্রেশন, প্রমোটর। প্রমোটর একটা ডিএনএ এর কোথায় থাকে, আপ স্ট্রিমে নাকি ডাউন স্ট্রিমে, সেটা কি রিচ থাকে, সে প্রমোটর কার সাথে বাইন্ড করে, সে প্রমোটরের মধ্যে যে কে বাইন্ড করে। এনহ্যান্সার কোথায় থাকে, আপ স্ট্রিমে নাকি ডাউন স্ট্রিমে। এনহ্যান্সার প্রোটিন এক্সপ্রেশনটাকে বাড়ায় নাকি কমায়, ট্রান্সক্রিপশনটাকে বাড়ায় নাকি কমায়। সাইলেন্সারটা কোথায় থাকে, আপ স্ট্রিমে নাকি ডাউন স্ট্রিমে। এটা না জানলেও চলবে, একটু জানলে চলবে যে সে রেগুলেটরি কেন, সে কোন জিনিসটা কাজ, সে কি কাজটা করতেছে, সে অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশন কমাচ্ছে। এপিজেনেটিক চেঞ্জ মানে কি? এপিজেনেটিক চেঞ্জ মানে হলো জিন এক্সপ্রেশন হেরিটেবল, কি বলে, মানে জিন এক্সপ্রেশনটাকে চেঞ্জ করতেছি, বাট স্টিল আমাদের কোডটা সেম আছে, আমাদের ডিএনএটা চেঞ্জ আছে, কিন্তু এক্সপ্রেশন কিভাবে হবে আমি সেই জায়গাটাতে যে আমি চেঞ্জ নিয়ে আসতেছি। টু কমপ্লিকেটেড ফর স্টেপ ওয়ান, এটা পরীক্ষা আপনাদের আসার সম্ভাবনা খুবই কম। আরএনএ প্রসেসিং, আরএনএ প্রসেসিং ইন ইউক্যারিওটস। আরএনএ প্রসেসিং এর মধ্যে আপনাদেরকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করবে। ক্যাপিং অফ দ্য 5 এন্ড এডিশন অফ দ্য 7 মিথাইল গুয়ানোসিন, এই ক্যাপিং করলে সুবিধাটা কি? পলি এ এন্ড অ্যাড করার সুবিধা কি? স্প্লাইসিং করার সুবিধাটা কি? পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন একটা অংশ। এই স্প্লাইসিং করে আমি অ্যাকচুয়ালি কি রিমুভ করি, এখান থেকে আমি অ্যাকচুয়ালি কি রিমুভ করি। ঠিক আছে। পলি এ যখন আমরা যুক্ত করতেছি, তার এ অনেকগুলো এ যুক্ত করে দিতেছি, তার পলি এ টেল থার্ড 3'N, এই 3'N এই কথাটা জিজ্ঞেস করে। তার একটা ফাংশন হলো, সিগনিফিকেন্স হলো, সে ডিগ্রেডেশনটা, ট্রান্সলেশন আর্লি ডিগ্রেডেশনটা প্রিভেন্ট করে। আমরা জানি আমাদের এই ট্রান্সক্রিপশনটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, তারপরে আরএনএটা বের হয়ে যাচ্ছে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে যে দেখবে সেখানে অনেক এক্সোনিউক্লিয়াস আছে, সেখানে অনেক নিউক্লিয়াস এনজাইম আছে, তারা এটাকে ভেঙে ফেলতে পারে। সেই ডিগ্রেডেশন থেকে প্রিভেন্ট করার জন্য এই পলি এ পলিমারেজ চেইন যুক্ত করে দেওয়া। ওকে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ 1 কি তৈরি করে, আরএনএ পলিমারেজ 2 কি তৈরি করে, আরএনএ পলিমারেজ 3 কি তৈরি করে। আলফা অ্যামান্টিন কোন পলিমারেজের উপরে কাজ করে, এটার কারণে হেপাটোটক্সিসিটি হয়, এটা কোথায় পাওয়া যাচ্ছে, মনে থাকবে। ড্যাকথিনোমায়াসিন প্রোক্যারিওট এবং ইউক্যারিওট দুইটাকে এফেক্ট করে, আরএনএ পলিমারেজকে ইনহিবিট করে। প্রোক্যারিওটের কথা যখন আমরা বলি, প্রোক্যারিওটে কি কি ধরনের আরএনএ পলিমারেজ পাওয়া যায়? শুধুমাত্র একটা আরএনএ পলিমারেজ পাওয়া যায়, যে কিনা সেই একটা পলিমারেজ ইউজ করে 3 ধরনের আরএনএ তৈরি করতেছে।
সেই প্রোক্যারিওটের আরএনএ পলিমারেজকে ইনহিবিট করার জন্য যে ড্রাগ তার নাম হলো রিফামাইসিন, রিফ্যাম্পিন। সে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজকে নষ্ট করতেছে কোথায়? প্রোক্যারিওট। যেটা এক্সপ্লেন করে আপনি রিফ্যাম্পিন খাওয়ার পর আপনার ইউক্যারিওটিক সেলগুলোর ট্রান্সক্রিপশনটা স্টিল আনএফেক্টেড থাকবে, কারণ এটা একটা টার্গেটেড ড্যামেজ। সে শুধুমাত্র প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশনটাকে এফেক্ট করতেছে, ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশনটাকে এফেক্ট করতেছে না। ইন্ট্রন ভার্সাস এক্সট্রন। ডিএনএ থেকে আমি একটা আরএনএ তৈরি করে ফেললাম। আরএনএ তৈরি করার পরে আমাদের দেখা যাবে যে দেয়ার আর সো মেনি রিজনস যারা কোনো প্রকার প্রোটিন সিনথেসিসের জন্য কোড করে না। প্রোটিন সিনথেসিসের জন্য যারা কোড করে তাদেরকে বলা হয় এক্সন। এই এক্সনের মাঝখানে মাঝখানে কিছু সেগমেন্ট যারা আছে তাদেরকে বলা হয় ইন্ট্রন। একটা ফাংশনিং প্রোটিন, ফাংশনিং আরএনএ তৈরি করার জন্য আমার এই ভেতরের ইন্ট্রন গুলোকে রিমুভ করতে হয়। সে ভেতরের ইন্ট্রন গুলোকে রিমুভ করার যে মেকানিজম, সেই মেকানিজমটাকে বলা হয় স্প্লাইসিং। আমরা দেখতে পাই যে একই রকম জিন কিন্তু মাল্টিপল টাইপ অফ প্রোটিন তৈরি করে। যেমন ডোপামিনের দুইটা রিসেপ্টর, D1 D2। তাহলে ডোপামিন রিসেপ্টর এটা তো এক ধরনের প্রোটিন, একটা জিন থেকে আসতেছে। সে কি করে দুইটা ডিফারেন্ট প্রোটিন তৈরি করে? আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম শত শত এক্সাম্পল আছে আমাদের বডিতে। একই রকম জিন কিন্তু দুই তিনটা ডিফারেন্ট প্রোটিন সে কি করে তৈরি করে? ইউএসএমএল আপনাকে এটা জিজ্ঞেস করবে, একটা জিন দুই ধরনের প্রোটিন তৈরি করতেছে, হোয়াট ইজ দ্য মেকানিজম বিহাইন্ড দ্যাট? এক কথায় অ্যান্সার হবে অল্টারনেটিভ স্প্লাইসিং। এই অল্টারনেটিভ স্প্লাইসিং এটা করতে পারলে তো আপনি অ্যান্সার পেয়ে গেছেন। স্প্লাইসিং অফ প্রি এমআরএনএ, এই যে এই কথাটা এখানে সবকিছু ডিটেলস বলা আছে যে কিভাবে এটা করে। ঠিক আছে, ডিটেলস লাগবে না, খালি মেকানিজমটা জানলেই চলবে। আর ডিটেলস যদি এর আগে পড়ে থাকেন আমি এটাকে আর কি না করবো না, যে পড়ছেন তো পড়ছেনই। অলরাইট, তারপরের কথা হলো স্ট্রাকচার অফ দ্য টিআরএনএ। স্ট্রাকচার অফ দ্য টিআরএনএ তে আমরা বুঝবো যে অ্যামাইনো অ্যাসিড কে ক্যারি করে নিয়ে যায় কোথায়, অ্যাটাচমেন্ট সাইট কোথায়, সেটাকে অ্যাক্টিভেট করে কিভাবে। খুব ভালো করে বুঝবো টিআরএনএ এর কয়টা অংশ আছে। ডি আর্ম আছে, টি আর্ম আছে, ওভাল পজিশন আছে। ওভাল পজিশনটা একটা হলো অ্যাকচুয়ালি অ্যান্টিকোডন লুপ, আর ভ্যারিয়েবল আর্ম, ভ্যারিয়েবল আর্মটা হলো বলে যে সে হলো ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড কে কেন ক্যারি করে, এই জন্য হলো ভ্যারিয়েবল আর্ম। অ্যাক্টিভেশনটা হলো পরীক্ষা সবচেয়ে বেশি আসে। অ্যাক্টিভেশন করে কি করে? অ্যাক্টিভেশন করার উপায় হলো অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস। ওকে, আচ্ছা, এখন এখানে একটা ইনিশিয়েশন ফ্যাক্টরের দরকার হয়। সেই ইনিশিয়েশন ফ্যাক্টর, এটাকে বলা হয় ইনিশিয়েশন ফ্যাক্টর 2। আর এই এমআরএনএ এর সাথে সে যখন, এমআরএনএ এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট টিআরএনএ যখন যুক্ত হবে, সেটা কোন আর্মটা যুক্ত হবে? সেটা অ্যান্টিকোডন, এই লুপটা যে সেখানে যুক্ত হবে। আপনারা থার্ড পিকচারে দেখতে পারতেছেন যে এমআরএনএ এর সাথে অ্যান্টিকোডনে সে যে যুক্ত হলো, কিন্তু সে অ্যামাইনো অ্যাসিড ক্যারি করতেছে কিনা, অ্যামাইনো অ্যাসিড যে ক্যারি করার যে প্রান্তটা সেখান থেকে। ওকে, অলরাইট, তারপরে আমরা পেয়ারিংটা বুঝে ফেললাম। স্টার্ট অ্যান্ড স্টপ কোডিং সম্পর্কে পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। পরীক্ষায় আমরা যেটা করব সেটা হলো স্টার্ট কোডন কারা এবং স্টপ কোডন কারা সম্পর্কে একটু আইডিয়া রাখবো, তাহলেই চলবে। তারপরে কথা চলে আসি, প্রোটিন সিনথেসিসের প্রথম ফেজটা হলো ইনিশিয়েশন, তারপরে ইলংগেশন, তারপরে টার্মিনেশন। এটার বেস্ট জিনিস পড়ার যেটা উপায় সেটা হলো ইউটিউব থেকে 3-4 মিনিটের কিছু অ্যানিমেটেড ভিডিও আছে, সেই অ্যানিমেটেড ভিডিওগুলো একবার দেখে নেওয়া, তাহলেই চলবে যদি কারো কনফিউশন থাকে। পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন গুলো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কি কি ঘটনা ঘটে? ট্রিমিং। ট্রিমিং মানে কি? ট্রিমিং মানে হলো রিমুভাল অফ এক্সট্রা চেইন, কাইন্ড অফ দ্যাট, রাইট? সো রিমুভাল অফ এন অর সি টার্মিনাল পলিপেপটাইড, এটাকে বলা হয় ট্রিমিং। বড় থেকে ছোট করলাম, যেমন ট্রিপসিনোজেন একটা বড় জিনিস, এটা থেকে ছোট করলাম ট্রিপসিন। কোভ্যালেন্ট অল্টারেশন। কোভ্যালেন্ট অল্টারেশন মানে আমি কিছু বন্ড তৈরি করলাম, বুঝা যাচ্ছে? কোভ্যালেন্ট এটা একটা বন্ড, আমি কিছু বন্ড তৈরি করলাম। যেমন ফসফোরাইলেশন, গ্লাইকোসাইলেশন, হাইড্রোক্সিলেশন, মিথাইলেশন, অ্যাসিটাইলেশন, ইবিকাইনেশন, এটসেট্রা। চ্যাপেরন প্রোটিন। চ্যাপেরন প্রোটিন মানে হলো তাদেরকে আমি ফ্যাসিলিটেট করতেছি প্রোটিন ফোল্ডিং এ। আমরা জানি প্রোটিনের প্রথমে যখন আমি একটা অ্যামাইনো অ্যাসিড চেইন ক্রিয়েট করি, দিস ইজ দ্য প্রাইমারি স্ট্রাকচার। এরপরে প্রোটিনের মাল্টিপল ফোল্ডিং এর দরকার হতে পারে, সেই ফোল্ডিং এ যে হেল্প করবে তাদেরকে বলা হয় চ্যাপেরন প্রোটিন। এই চ্যাপেরন প্রোটিনের একটা এক্সাম্পল হিসেবে আমরা যেটা পড়তেছি সেটা হলো HSP60। এটা হলো কন্টিনিউ, কি বলে, এটা এক্সপ্রেশন হচ্ছে, এক্সপ্রেশনটা ইনক্রিজ হয় হাই টেম্পারেচারে। কখন কখন এটা আর কি এক্সপ্রেশনটা অল্টার্ড হতে পারে, এটা জানলে ভালো। মেন কথা, চ্যাপেরন প্রোটিনের ফাংশনটা হলো প্রোটিন ফোল্ডিং এ। এটা হলো টেক হোম মেসেজ। সেল সাইকেলের কি কি ফেজ আছে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং সেল সাইকেলের কোন ফেজে কি ঘটনা ঘটে,
সেল সাইকেলের এক ফেজ থেকে আরেক ফেজে যাওয়ার উপায় কি, এই কথাগুলো একটু একটু এখানে খেয়াল করতে হবে। সেল সাইকেল ডিপেন্ডেন্ট কাইনেস, এটা অ্যাগেন সেল সাইকেলের প্রোগ্রেশনটা জিন দ্বারা মডিফাইড, জিন এক্সপ্রেশন দ্বারা মডিফাইড, ঠিক আছে। কনস্টিটিউটিভলি এক্সপ্রেস মানে কি, কনস্টিটিউটিভলি মানে হলো সে থাকে, সেলের মধ্যে থাকে। ওকে, সেলের মধ্যে এটা সবসময় থাকে, বাট ইনঅ্যাক্টিভ হোয়েন নট বাউন্ড টু এনি সাইক্লিন। তার মানে সেলের মধ্যে আমার এই এনজাইম গুলো থাকতেছে, কিন্তু যখন কোনো সাইক্লিন এটার সাথে আসে তখন যে সে অ্যাক্টিভ হয়। সাইক্লিন সিডিকে কমপ্লেক্সেস, এই কমপ্লেক্স যখন আসতেছে তখন সে অ্যাগেন, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু রিডিং দিয়ে রাখবেন। কি ইম্পর্টেন্ট সেটা বলি। যখন আপনি সেল সাইকেলে প্রোগ্রেস হতে দেওয়া যাবে না, আপনার ডিএনএ এর মধ্যে সিগনিফিকেন্ট মিউটেশন আছে, এখন আমি প্রিভেন্ট করতে চাই। প্রিভেন্ট করবে কারা? এই সেল সাইকেল প্রোগ্রেশনকে প্রিভেন্ট করবে টিউমার সাপ্রেসর জিন, অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট, সাইক্লিন সিকেডি কমপ্লেক্সেস, এগুলো হলো আপনাকে এডুকেট করা। আর পরীক্ষা আসবে টিউমার সাপ্রেসর কারা সেটা। টিউমার সাপ্রেসর হলো P20, সরি P53, P20। এরা হলো আমাদেরকে সেল সাইকেলে প্রোগ্রেশনে বাধা দেয়, কোন ফেজ থেকে কোন ফেজ, G1 থেকে এস ফেজ। এতটুকু জানলেই চলবে। আর যদি আমার এই জিনগুলোতে মিউটেশন থাকে, আমার যে ডিজিজ হবে সেই জিনটার নাম হলো লি ফ্রাউমেনি সিনড্রোম। অর্থাৎ উপরের জিনিসগুলো যদি আপনি মেকানিজম নাও জানেন, সমস্যা হবে না। সেল সাইকেল প্রোগ্রেসের ক্ষেত্রে এই যে এই কাইনেস গুলো কেন অ্যাক্টিভ হবে, কিছু গ্রোথ ফ্যাক্টর তাদেরকে অ্যাক্টিভ করতে পারে। সেই গ্রোথ ফ্যাক্টর গুলো সম্পর্কে আমরা জানি আগে থেকে, তারা গ্রোথ ফ্যাক্টর গুলো কোন দিক থেকে কোন দিকে পুশ দেয়। সেল টাইপ গুলো ইম্পর্টেন্ট জানলে, এগেন এটা হলো একটা ব্যাকগ্রাউন্ড নলেজ, যেটা আমাকে আদার সরাসরি কোশ্চেন আসবে না, কিন্তু অন্য কোনো কোশ্চেনে দেখা গেছে কোনো ক্লুর মধ্যে, অর্থাৎ কোশ্চেন ডেসক্রিপশনের মধ্যে এই টার্ম গুলো ইউজ করবে, তখন আপনি যেন ভেবাচাকা না খান। কিছু সেল আছে পার্মানেন্ট, পার্মানেন্ট সেল গুলো অলওয়েজ ইন দ্য G0 ফেজ। ওকে, অলওয়েজ ইন দ্য G0 ফেজ। স্টেবল সেল গুলো হলো G1 ফেজে আছে, G0 থেকে যখন স্টিমুলেট করা হয়। আর লেভেল মানে কি, নেভার গো টু দ্য G0 ফেজ, অর্থাৎ কন্টিনিউয়াসলি ডিভাইড হতে থাকে। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে কোনটা কোন ফেজ। ওকে। আচ্ছা, সেল সাইকেলের মধ্যে আমরা প্রথমে আমরা জানি কিছু কিছু এরিয়াতে আমরা খুব ফ্যামিলিয়ার, যেমন ডিএনএ সিনথেসিস হলো, তারপরে গ্রোথ হলো, অর্থাৎ সেল সাইকেল গুলো থেকে আমরা আরেকবার একটু রিভাইজ করব। সবচেয়ে ইম্পর্টেন্ট, ইউএসএমএল আমাকে এখানে সবচেয়ে বেশি জিনিস যেটা জিজ্ঞেস করবে, সবচেয়ে বেশি আমাকে এখানে যেটা জিজ্ঞেস করবে, সেটা হলো টিউমার সাপ্রেসর জিনটা কোথায় কাজ করে। টিউমার সাপ্রেসর জিনটা কোথায় কাজ করে, ডিএনএ সিনথেসিসটা কোথায় হয়, ডিএনএ সিনথেসিসে যদি কোনো মিস্টেক হয় সেটা কোথায় রিপেয়ার হয়। এই কথাগুলো সবচেয়ে বেশি জিজ্ঞেস করবে, ঠিক আছে। আর অ্যাপোপ্টোসিসের মেকানিজমটা আমরা আবার ইয়াতে আবার পড়বো, জেনারেল প্যাথোলজি সেকশনে আবার পড়বো, যে সে কিভাবে ক্যাসপাস অ্যাক্টিভেশন করে প্যাথোফিজিওলজি করতেছে, মানে কি বলে অ্যাপোপ্টোসিস করতেছে। অর্থাৎ এখানে ঝাঁপায় পড়ার কোনো দরকার নাই। আর সেলের টাইপ গুলো সম্পর্কে সবাই আপনারা অবগত, যেটা আমি আশা করতেই পারি। রাইট। আচ্ছা, আমরা একটু একটু জাম্প করি। বায়োকেমিস্ট্রি আই থিঙ্ক এনাফ হয়েছে, ঠিক আছে, আমরা এখন একটু জাম্প করি। কিন্তু আমাদেরকে এট দ্য সেম টাইম একটু ক্যালকুলেটেড থাকতে হবে, যে আমরা কি বলে প্রতিদিন মিনিমাম একটা পেজ নাম্বার আছে সেটা কভার করতে হবে। তো আমরা কয়টা পেজ আজকে পড়লাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আই থিঙ্ক দিস ইজ মোর দ্যান এনাফ। ওকে, এই বেসিক থেকে মোর দ্যান এনাফ, কারণ আমরা একটু একটু করে বেসিক পড়বো। লেকচারের অবস্থাতে আমি একটা 5 মিনিটের ব্রেক নিচ্ছি, সবাই ব্রেক এনজয় করেন, একটু মুভ করেন। 5 মিনিট না, 10 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, সবাই ব্রেকটাকে এনজয় করেন। ব্রেক এনজয় করলে যেটা হবে, আপনার লার্নিংটা ফ্যাসিলিটেট হবে। পন্ডিতি কইরা এখন বইয়ের সামনে বসে থাকেন না, সবাই ব্রেক এনজয় করেন, 10 মিনিটের ব্রেক।